নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রতি বিলাপ। আজ থাকলো অন্তিম পর্ব। একটি নিষ্প্রাণ দম দেওয়া পুতুলের মতোই যেন অতঃপর চেয়ার থেকে উঠে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল সরমা। সরমার ক্রম অপসৃয়মান দেহটার দিকে তাকিয়েছিল কিরিটি, এবং সরমার দেহটা যখন দরজার ওপাশে আমাদের দৃষ্টি থেকে মিলিয়ে গেল, কিরিটি মৃদুকণ্ঠে একটিমাত্র কথা বললে, বেচারি। কথাটা ঘরের মধ্যে তৃতীয় ব্যক্তি শিবেন সোমের কানে না গেলেও আমার কানে গিয়েছিল। আমি মুখ তুলে তাকালাম কিরিটির দিকে, কিন্তু কোনো প্রশ্ন করতে পারলাম না ওকে, কারণ মনে হলো ও যেন একটু অন্যমনস্ক। কিন্তু সে ওই মুহূর্তে কিছু একটা ভাবছিল, এবং সেটা যে সরমাকে কেন্দ্র করেই সেটাও বুঝতে আমার দেরি হয় না। এবং এও যেন আমি অনুভব করতে পারছিলাম নাটক দানা বেঁধে উঠেছে বিশেষ করে দুটি প্রাণীকে কেন্দ্র করে, অথচ সহসা আমার চিন্তাজাল ছিন্ন হয়ে গেল শিবেন সোমের কথায়। দোতলার ঘরটা একবার দেখলে হতো না মিস্টার রায়? হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে বইকে। আচ্ছা শিবেন, তোমার কি মনে হয়? কিসের কি মনে হয়? বলছিলাম ওই সরমা দেবীর কথা। সরমা দেবী? হ্যাঁ, ওর কথা শুনলে, ওর মুখের দিকে তাকালে, ওর কণ্ঠস্বরে, ওর মুখের চেহারায় কি মনে হয় না যে ওর মনের মধ্যে কোথাও একটা গভীর লজ্জা, গভীর ব্যথা জমাট বেঁধে আছে? গভীর লজ্জা, ব্যথা? হ্যাঁ, যে লজ্জা, যে ব্যথা কারো কাছে প্রকাশ করবার নয়। যাকে কি যেন বলছিলে একটু আগে তুমি? ওপরের ঘরটা দেখবার কথা। হ্যাঁ চলো, ঘরটা দেখে আসা যাক। রামচরণকে একবার ডাকো না, তাকেই সঙ্গে নিয়ে না হয় উপরে যাওয়া যাবে। বলা বাহুল্য, রামচরণকে নিয়েই আমরা উপরের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। ঘরের তালাটা ভাঙা ছিল, সেটা ধরেই সামান্য টানতেই খুলে গেল। খোলা দরজাপথে অতঃপর প্রথমে শিবেন সোম, তার পশ্চাতে আমি, কিরিটি ও রামচরণ ঘরের মধ্যে প্রবেশ করলাম। অন্ধকার ঘর। ঘরের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো একটু আগেও ঘরের মধ্যে কেউ ছিল, যে আমাদের ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক ওই মুহূর্তেই ঘর থেকে চলে গেল। নিজেদের অজ্ঞাতেই বুঝি আমাদের ওই কথাটা মনে হওয়াতেই থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম আমরা, এবং সকলেই যেন নিশ্চুপ, মুহূর্তের জন্য বোবা হয়ে গিয়েছিলাম। ঘরের আলোটাও যে জ্বালানো দরকার সে কথাটাও যেন ভুলে গিয়েছিলাম। কিন্তু রামচরণ আমাদের বাঁচালো, সুইচ টিপে সে ঘরের আলোটা জ্বেলে দিল। দপ করে ঘরের বিদ্যুৎ বাতিটা জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে ঘরের সমস্ত অন্ধকার অপসারিত হলো। সেই ঘর, যে ঘরে কাল রাত্রে প্রবেশ করেই চেয়ারটার উপরে শায়িত অধ্যাপকের মৃতদেহটা আমাদের দৃষ্টিকে আকর্ষণ করেছিল, আজও সর্বপ্রথমেই সেই চেয়ারটার উপরে বুঝি একান্ত স্বাভাবিকভাবেই আমাদের দৃষ্টি গিয়ে পড়ল। কিন্তু আশ্চর্য, চেয়ারটা ঠিক গতকাল যেখানে ছিল সেখানে তো নেই। চেয়ারটা একটু যেন কাত হয়ে রয়েছে। হ্যাঁ তাই, বেতের হাতলওয়ালা আরাম কেদারা, এবং চেয়ারটা কাত হয়ে থাকা দরুনই যে ব্যাপারটা আমাদের ওই সঙ্গে দৃষ্টিকে আকর্ষণ করে, সেটা হচ্ছে চেয়ারের ডান পায়াটা ভাঙা। মনে হলো কেউ যেন কোনো কিছু দিয়ে চাপ দিতে গিয়েই পায়াটা ভেঙে ফেলেছে। কিন্তু পায়াটা হঠাৎ কেউ অমনভাবে ভাঙতেই বা গেল কেন? কি এমন প্রয়োজন হয়েছিল কারো চেয়ারের পায়াটা ভাঙবার?
কিরিটি কিন্তু ততক্ষণে চেয়ারটার দিকে এগিয়ে গিয়েছে। আমিও এগিয়ে গেলাম। চেয়ারের ভাঙা পায়টা লক্ষ্য করতে করতে কিরিটি বললে, বুঝতে পেরেছি। চেয়ারের ওই পায়ের সঙ্গে একটা কোটর ছিল। কোটরের ডালাটা খুলতে পারেনি, বোধহয় চাবি পায়নি, তাই শেষ পর্যন্ত কোনো কিছু লোহার পাত জাতীয় শক্ত জিনিস ডালার ফাঁকের মধ্যে প্রবেশ করিয়ে ডালাটা খোলবার চেষ্টা করেছিল। তাতেও কৃতকার্য না হয়ে শেষ পর্যন্ত পায়টা ভেঙে ফেলেছে। পরীক্ষা করে দেখলাম কিরিটির কথাটা মিথ্যা নয়। কিরিটি আবার বলে, খুব সম্ভবত ওই কোটরের মধ্যে এমন কিছু ছিল, আর সেটা এমন মারাত্মক কিছু অবশ্য প্রয়োজনীয় ছিল খুনির পক্ষে, যে জন্য গত রাত্রে আমরা চলে যাবার পর এই ঘরে তাকে প্রবেশ করতেই হয়েছিল। কিরিটির শেষের কথায় যেন চমকে উঠি এবং সঙ্গে সঙ্গে ওর মুখের দিকে তাকাই। তবে কি খুনি? কিন্তু সহসা চিন্তাসূত্রে আবার বাধা পড়ল কিরিটির পরবর্তী কথাতেই। সে বললে, চলো শিবেন, এই শূন্য ঘরে বসে থেকে আর কি হবে? কিন্তু ঘরটা তো দেখলে না ভালো করে। কিরিটি মৃদু হাসতে হাসতে বললে, যা দেখবার সে তো স্পষ্টই চোখের সামনে রয়েছে, আর কি দেখব? তাছাড়া দেখবার নতুন করে আর আছেই বা কি? কিন্তু না হে, মস্ত বড় একটা ফাঁক ভরাট হয়ে গিয়েছে। ফাঁক? হ্যাঁ, খানিকটা এগিয়ে আর এগোতে পারছিলাম না। দুটি ফাঁকের মধ্যে এক জায়গায় এসে, তার মধ্যে একটি ফাঁক খুনি নিজেই ভরাট করে দিয়েছে, বাকি আর একটি। আশা করি সেটার জন্য আর বেশি ভাবতে হবে না আমাদের। তাহলে কি তুমি? হ্যাঁ শিবেন, ব্যাপারটা প্রথমে যত জটিল মনে হয়েছিল, আসলে এখন দেখছি ততটা বোধহয় নয়। তুমি কি তুমি কি তবে হত্যাকারীকে? তা আন্দাজ একটা করেছি বই কি। কে কে? অত তাড়াতাড়ি করলে কি আর হয় ডিয়ার ফ্রেন্ড? কথায় বলে হত্যা রহস্য, দুম করে কি হত্যাকারীর নামটা উচ্চারণ করা যায়? তাছাড়া কি, হত্যাকারী যদি ক্ষণাক্ষরেও জানতে পারে তাকে আমরা সন্দেহ করছি, সে সাবধান হয়ে যাবে। কিন্তু আমি চাই সে স্বাভাবিক নিশ্চয়তার সঙ্গেই আমাদের সকলের সামনে এসে দাঁড়াক, যাতে করে বিনা ক্লেশে প্রয়োজনের মুহূর্তটিতে আমরা অনায়াসেই শিবেনবাবুর আইনের লোহার হাতকড়াটা দিয়ে তার হাত দুটো শক্ত করে বেঁধে ফেলতে পারি, এবং সে আর না পালাবার সুযোগ কোনো দিক দিয়ে পায়। যাক চলো, রাত হলো। দিন দুই পরে দ্বীপ্রহরে কিরিটির ঘরের মধ্যেই আমরা, মানে আমি, কিরিটি ও কৃষ্ণা বসে কতগুলো ফটো নিয়ে বিশ্লেষণ করছিলাম। বলা বাহুল্য, ফটোগুলো ওই দিনই ময়নাতদন্তের পুরো রিপোর্টের সঙ্গে একটা সরকারি লেফাফায় ভরে শিবেন সোম কিরিটির নির্দেশ মতো ঘণ্টাখানেক আগে মাত্র একজন কনস্টেবল মারফত পাঠিয়ে দিয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ, তীব্র ডিজিটালিনের বিষক্রিয়ায় অধ্যাপকের মৃত্যু ঘটেছে এবং খুব সম্ভবত ক্লোরোফর্মের হুইপ দিয়ে তাকে অজ্ঞান করে ওই ডিজিটালিন অধ্যাপকের দেহে প্রবেশ করানো হয়েছিল। রিপোর্টটা পড়ার সঙ্গে সঙ্গেই কিরিটি যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর একটিমাত্র কথাই বলেছিল, হত্যাকারী বুদ্ধির খেলা দেখিয়েছে নিঃসন্দেহে। আর একটা কথাও বলেনি ওই কথাটা ছাড়া। তারপরে ময়নাতদন্তের রিপোর্টটা ভাঁজ করে একপাশে রেখে দিয়ে কতকটা যেন নিশ্চিন্ত হয়ে ফটোগুলো দেখতে শুরু করে। 5খানি ফটো পাঠিয়েছিলেন শিবেন সোম, অধ্যাপক বিমলবাবুর, সরমার, শকুন্তলার, বিনায়ক সেনের এবং রঞ্জন বোসের, এবং 5খানি ফটোর উপরে বারেকের জন্য চোখ বুলিয়ে নিয়ে পরপর শেষ পর্যন্ত শকুন্তলা ও সদমার ফটোটি 2 হাতে তুলে নেয় কিরিটি এবং তীক্ষ্ণ দৃষ্টিতে ফটো দুটি বারবার পর্যবেক্ষণ করতে থাকে। তারপরে কিরিটি আমাদের দুজনের দিকে ফটোগুলো এগিয়ে দিতে দিতে বললে, দেখো তো তোমরা ফটোগুলোর মধ্যে কোনো বিশেষত্ব আছে কিনা। বলা বাহুল্য, আমরা কিন্তু ফটোগুলো বহুক্ষণ ধরে পরীক্ষা করেও কিরিটি ঠিক কী বলতে চায় ধরতে পারি না। কি হলো, কিছু পেলে না তোমরা খুঁজে? কিরিটির প্রশ্নে ওর মুখের দিকে দুজনেই আমরা তাকাই। আশ্চর্য,
চোখে পড়লো না কিছু এখনো তোমাদের কারো? আমি তখনও সরমা ও শকুন্তলার ফটো দুটি পাশাপাশি রেখে দেখছিলাম। হঠাৎ কিরিটির শেষের কথায় যেন চমকে উঠি। সত্যি তো, অদ্ভুত একটা সৌসাদৃশ্য আছে তো ফটো দুটির মধ্যে। কপাল, নাক ও চোখের অদ্ভুত মিল। চট করে অবশ্যই প্রথমে কারো নজরে না পড়বারই কথা, কিন্তু ভালো করে দেখলে চোখে পড়বেই। বললাম, হ্যাঁ, যদিও বয়সের তফাৎ রয়েছে, তবুও দেয়ার আর সিমিলারিটিস। দুটো মুখের মধ্যে সৌসাদৃশ্য রয়েছে। হ্যাঁ রয়েছে, কিরিটি বললে, এবং সবচাইতে বড় সৌসাদৃশ্য হচ্ছে ডান দিককার চিবুকের কাছে কালো তিলটি দুজনেরই মুখে। তবে সরমার তিলটা ছোট্ট, কিন্তু শকুন্তলারটা বড়। হ্যাঁ, ওই তিলটি আমার মনে গতকাল খটকা বাঁধিয়েছিল, যে মুহূর্তে ওটা সরমার মুখে দেখি শকুন্তলার মুখে দেখবার পর। বাবা, কি শকুনের মতো নজর তোমার গো! কৃষ্ণা বলে ওঠে ঈষৎ যেন ব্যঙ্গের সুরে। কাজটাই যে শকুনের কাজ, প্রিয়ে। কিরিটি মৃদু হাসির সঙ্গে বলে ওঠে, বলছিলাম না কৃষ্ণা তোমাকে সেদিন, মেয়েদের মতো অভিনেত্রী হয় না। প্রমাণ পেলে তো হাতে হাতেই। আবার আমি চমকে উঠি। কি বলতে চাস তুই কিরিটি? কি আবার বলতে চাই? যা বলতে চাইছিলাম সে তো নিজেরাই বুঝতে পেরেছিস। না না, ও কথা নয়। তবে আবার কি? তুই কি বলতে চাস তাহলে? হ্যাঁ, সরমা সাধারণ ঝি নয়। সরমা হচ্ছে ওই শকুন্তলার জননী। আর তাইতেই তার স্থান হয়েছিল অধ্যাপকের গৃহে অমনি সুদৃঢ়। তবে তবে কি? না, যতদূর আমার মনে হচ্ছে অধ্যাপকের রক্ত শকুন্তলা দেহে নেই। হঠাৎ ওই সময় দ্বার প্রান্তে শিবেন সোমের কণ্ঠস্বর শোনা গেল। ভিতরে আসতে পারি? আরে শিবেন বাবু, আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম। শিবেন সোম ঘরে এসে প্রবেশ করলেন। রিপোর্ট দেখলেন? কিন্তু এই যে তাজ্জব ব্যাপার, ডিজিটালিন শেষ পর্যন্ত। হ্যাঁ, বেচারি একে হাইপার টেনশনে ভুগছিলেন, তাই অধিক মাত্রা ডিজিটালিনের দ্রুত ক্রিয়া মারাত্মক বিষক্রিয়ায় পরিণত হয়েছে। যদিও অত্যন্ত ক্রুড হয়ে, তবু বলবো হত্যাকারী সুনিশ্চিত পন্থাটাই গ্রহণ করেছিল। কিন্তু সে তো পরের কথা। ইতিমধ্যে সুব্রত যে আরও একটি মারাত্মক আবিষ্কার করে বসে আছে। সে আবার কি? শিবেন সোম আমার দিকে তাকালেন। আমি লজ্জিত হয়ে বলি, না না, আমি নয়, কিরিটি। ইট ওয়াজ হিজ ডিসকভারি, ওরই আবিষ্কার। কিন্তু ব্যাপারটা কি সুব্রতবাবু? জবাব দিল এরপর কিরিটি। সে বললে, শকুন্তলা চৌধুরী অধ্যাপক বিমল চৌধুরীর ভাইঝি নন। সে কি? হ্যাঁ, সরমার ইতিহাস যদি সত্যি হয়, অর্থাৎ সে যদি সত্যি কৈবর্ত কন্যাই হয়ে থাকে, তো শকুন্তলা অধ্যাপকের কেউ নয়। কোনো রক্তের সম্পর্ক পরস্পরের মধ্যে ওদের নেই। মানে কি বলছেন? ওই ফটো দুটো দেখলেই বুঝতে পারবেন। দেখুন না ফটো দুটো একটু চোখ মেলে পরীক্ষা করে। সরমা ও শকুন্তলার ফটো দুটো শিবেনের দিকে এগিয়ে দিল কিরিটি। ফটো দুটো দেখতে দেখতে শিবেন সোম বলেন, আশ্চর্য, ব্যাপারটা তো আগে আমার নজরে পড়েনি। কিন্তু বুঝতে পারছি শিবেনবাবু, সব গোলমাল হয়ে যাচ্ছে, এই তো? না, তা নয়। তবে ভাবছেন তাহলে ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই তো? হ্যাঁ, মানে ব্যাপারটার একটা মীমাংসার প্রয়োজন বই কি, আর সেই জন্যেই আজ আবার আপনাকে কষ্ট করে রাত 11টার পর এখানে আসতে হবে। রাত 11টার পর? হ্যাঁ, রাত 11টার পর। বলা বাহুল্য, ওই দিনই রাত্রে কিরিটির দোতলার বসবার ঘরেই আমরা বসেছিলাম। আমি, কিরিটি, শিবেন সোম ও কৃষ্ণা। দেয়ালঘড়িতে রাত 11:20 হয়ে গিয়েছে। শিবেন সোম যে একটু অধৈর্য হয়ে উঠেছেন বুঝতে পারছিলাম। কিরিটির কথা মতো বেচারি সেই রাত 10:30 থেকে এখানে এসে বসে আছেন। কিরিটি দ্বিপ্রহরে যতটুকু বলেছিল তার বেশি আর একটি কথাও বলেনি, একেবারে যেন চুপ। ঘনে ঘনে শিবেন সোম একবার ঘড়ির অগ্রসরমান কাটার দিকে এবং পরক্ষণেই আবার কিরিটির মুখের দিকে তাকাচ্ছিলেন।
কিরিটি কিন্তু নির্বিকার। পাইপটা ওষ্ঠপ্রান্তে চেপে ধরে একান্ত নির্বিকার চিত্তেই যেন ধূমপান করছে। রাত যখন 11:30, একটা রিকশার ঠুং ঠুং শব্দ আমাদের সকলের কানে এসে প্রবেশ করল। কিরিটি যে অন্যমনস্কতার ভান করলেও ভিতরে ভিতরে বিশেষ কারো আগমন প্রতীক্ষায় কতখানি উদ্গ্রীব হয়েছিল বুঝতে পারলাম ওই রিকশার ঠুং ঠুং শব্দটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে। যে মুহূর্তে কিরিটি উঠে সোজা গিয়ে পথের দিককাল খোলা জানালা দিয়ে উঁকি দিল। কৌতূহল যে আমারও হয়েছিল সেটা বলাই বাহুল্য, কারণ আমি প্রায় সঙ্গে সঙ্গেই উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। নিচে জানালা পথে উঁকি দিতেই চোখে পড়ল একটা রিকশা এসে কিরিটির ঠিক দোরগোড়ায় থামল। জায়গাটায় ঠিক আলো না থাকার দরুন এবং রাস্তার লাইট হাত কয়েক দূরে থাকার দরুন একটু যেন আলো ছায়া অস্পষ্ট, তাই পরিষ্কার বা স্পষ্ট দেখা যায় না। কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কেউ এলো রিক্সা করে মনে হচ্ছে? তোরই বাড়িতে? কে রে? যার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করছিলি? হ্যাঁ। অবশ্যই মনে একটু সন্দেহ যে ছিল না তা নয়, আসবে কি আসবে না শেষ পর্যন্ত, কিন্তু যাক, শেষ পর্যন্ত এসেছে। কথা বলছিলাম আমরা নিচের রাস্তার দিকে তাকিয়েই। দেখলাম আপাদ মস্তক চাদরে আবৃত এবং গুণ্ঠনবতী এক নারী মূর্তি রিক্সা থেকে নামল। একজন ভদ্রমহিলা দেখছি। হ্যাঁ। ওই সময় নিচের সদর দরজাটা খুলে গেল এবং জঙ্গলিকে দেখা গেল। বুঝলাম কিরিটি জঙ্গলিকে নির্দেশ দিয়ে রেখেছিল পূর্ব থেকেই। কে এলেন? শিবেন সোম এতক্ষণে পিছন দিক থেকে প্রশ্ন করলেন। এলেই দেখতে পাবে, আসছেই তো এই ঘরেই, কিন্তু একটা কাজ করতে হবে তোমাকে আর সুব্রতকে। কি? তোমাদের সামনে, অর্থাৎ তৃতীয় ব্যক্তি এখানে কেউ ওর সামনে থাকলে উনি মুখ খুলতে ইতস্তত করবেন। কাজেই তোমরা ওই পাশের ঘরে যাও, দরজাটা ঈষৎ ফাঁক করে রেখো, তাহলেই ওকে তোমরা দেখতেও পাবে, ওর কথাও শুনতে পাবে। চলুন তাহলে শিবেনবাবু। আমার কথায় শিবেনবাবু ও কৃষ্ণা দুজনেই উঠে দাঁড়ায়। আমরা পাশের ঘরে গিয়ে অতঃপর প্রবেশ করি। দরজার ফাঁক দিয়ে আমরা দেখতে লাগলাম অবগুণ্ঠনবতী সেই নারী সামনের কক্ষে এসে প্রবেশ করল। আসুন আসুন। কিরিটি আগন্তুক অবগুণ্ঠনবতী ভদ্রমহিলাকে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সাদর আহ্বান জানালো। ভদ্রমহিলা ধীরে ধীরে এগিয়ে এসে একটা শূন্য সোফায় উপবেশন করলেন। সরমা দেবী। কিরিটির সম্বোধনে যেন রীতিমতো আমি চমকেই উঠি। আগন্তুক মহিলা তবে অন্য কেউ নয়, সরমা। কিরিটির কথায় সরমা দেবীও যেন একটু চমকেই উঠল মনে হলো। কিরিটি আবার বলে, আমি জানতাম যে সরমা দেবী আপনি আসবেন, আর আজ। সরমা মাথার গুণ্ঠন সরিয়ে এবারে কিরিটির দিকে তাকালেন। তার দু চোখের দৃষ্টিতে বুঝি সীমাহীন বিস্ময়। আপনি? হ্যাঁ, জানতাম আপনি আসবেন, আর কেন যে আসবেন তাও জানতাম। আপনি আপনি জানতেন? জানতাম। মনে হলো অতঃপর কিরিটির ওই কথায় সরমা যেন নিজেকে নিজে একটু সামলে নিলেন। তারপর বললেন, কিরিটিবাবু, আপনি কি জানেন? আমি জানি না, তবে একটা কথা শুধু বলতে এসেছিলাম। মৃদু হেসে কিরিটি কতকটা যেন বাধা দিয়েই বললে, শকুন্তলা বিমলবাবুকে হত্যা করেনি, এই কথাটাই তো বলতে এসেছেন? হ্যাঁ, আপনারা মিথ্যে ওর ওপরে সন্দেহ করে আজ তাকে ধরে এনেছেন সন্ধ্যার দিকে। শকুন্তলা দেবীকে তাহলে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, সন্ধ্যার পরই তাকে গ্রেপ্তার করে এনেছে। সবিস্ময়ে এবং নিঃশব্দেই আমি পার্শ্বে দণ্ডায়মান শিবেন সোমের দিকে তাকালাম। শিবেন সোম নিঃশব্দে ঘাড় হেলিয়ে সম্মতি জানালেন। বুঝলাম কিরিটির নির্দেশে শিবেন সোম শকুন্তলাকে আজ সন্ধ্যায় গ্রেপ্তার করেছেন বটে, কিন্তু ব্যাপারটা তিনি না বুঝেই নির্দেশ পালনের জন্য করেছেন মাত্র। ঘরের মধ্যে আবার দৃষ্টিপাত করলাম দরজার ফাঁক দিয়ে। মুখোমুখি বসে কিরিটি ও সরমা। ঘরের উজ্জ্বল আলোয় দুজনের মুখ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিরিটি বলছিল, শকুন্তলার গ্রেপ্তারের জন্য কিছুটা আপনি দায়ী শর্মা দেবী। আমি দায়ী? দায়ী বই কি, কারণ সেদিন সব কথা গোপন না করে যদি অন্তত আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়েও সত্যটা বলতেন,
তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। সত্য আমি গোপন করেছেন। প্রথমত, আপনি আপনার সত্যিকারের পরিচয় দেননি। আমার পরিচয়? হ্যাঁ, আপনি যে ওই বাড়িতে সাধারণ একজন দাসী হিসাবে স্থান পাননি, সে কথা আর কেউ না জানলেও প্রথম রাত্রেই আমি বুঝতে পেরেছিলাম। না না কিরিটিবাবু, আপনি দাসী নন, এবং শকুন্তলার জন্যই ওই গৃহে আপনার স্থান কায়েমই হয়েছিল। কি বলছেন আপনি? শকুন্তলা? হ্যাঁ, বলুন, শকুন্তলা আপনার কে? না না, শকুন্তলা আমার কে? কেউ না। আর্তকণ্ঠে যেন প্রতিবাদ জানালো সরমা। এখনো আপনি স্বীকার করবেন না? কিন্তু আমার অনুমান যদি মিথ্যা না হয়, তো সে আপনার নিকট হতে নিকটতম, আপন থেকেও আপন। না না না, বলুন কে সে আপনার? হঠাৎ দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন সরমা। কেউ না, সে আমার কেউ না। বিশ্বাস করুন কিরিটিবাবু, আপনি বিশ্বাস করুন। মর্মান্তিক এক বেদনায় যেন দুহাতের মধ্যে মুখটা ঢেকে ফুলে ফুলে কাঁদতে লাগলেন সরমা। ক্ষণকাল কিরিটি সেই করুণ দৃশ্যের দিকে চেয়ে থেকে আবার একসময় শান্ত মৃদু কণ্ঠে বললে, সরমা দেবী, এখন বুঝতে পারছি অনুমান আমার মিথ্যা নয়, এবং নিষ্ঠুর সত্য আজ দিনের আলোর মতোই প্রকাশ হয়ে পড়েছে। হয়তো চিরদিনের মতো আজও গোপনই থাকতো, কিন্তু বিধাতার ইচ্ছা হয়তো তা নয়, তাই আজ এতদিন পরে সবকিছু প্রকাশ হয়ে পড়ল। দুঃখ করবেন না, কে বলতে পারে, হয়তো বিধাতার ইচ্ছায় সব প্রকাশ হয়ে পড়ল ওই শকুন্তলার ভালোর জন্যই। কিন্তু কি লাভ হবে, কি মঙ্গল হবে তার, এ কথাটা আজ সে জানতে পারলে? অশ্রুরুদ্ধ কণ্ঠে মুখটা তুলে আবার সরমা কথা বললেন, হবে, আপনি বিশ্বাস করুন। না না, সে হয়তো ঘৃণায় আর কোনোদিন আমার মুখের দিকে তাকাবেই না। সে যখন জানবে যে সে এক বিধবার সন্তান, সে যদি আজ তার জন্মের জন্য নিজের মায়ের বিচারের ভার নিজের হাতে তুলে নেয়, তাহলে বুঝবো যে সত্যি সে হতভাগিনী। কিন্তু ভয় নেই আপনার, আপনি নিশ্চিন্ত থাকুন। যদি সত্যিই তাই আপনার অভিপ্রায় হয়, তো এ কথা এতদিন যেমন গোপন ছিল, তেমনি গোপনই থাকবে আজও। কিরিটি রায়ের মুখ দিয়ে এ কথা আর দ্বিতীয়বার উচ্চারিত তো হবেই না, এমনকি তার পরিচিত শিবেন সোম বা সুব্রতর মুখ দিয়েও নয়। কিরিটি বাবু, একটা আর্তচিৎকার করে ওঠে সরমা। হ্যাঁ সরমা দেবী, তারাও জানে এ কথা। তারাও জানে, তবে তাদের আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু এবারে আমার একটা প্রশ্নের জবাব দিন, বিমলবাবু ছাড়া এ কথা কি আর কেউ জানতো? জানি না, তবে বুঝতে পেরেছি, আপনার অনুমান আরও কেউ জানতো। হ্যাঁ, আমারও তাই ধারণা, আরও একজন জানতো। তিনি বোধহয় বিমলবাবুর বন্ধু, ওই রাঘব সরকার, তাই নয় কি? মাথাটা নিচু করে সরমা। ঠিক আছে, আপনি এবার ফিরে যেতে পারেন। যদি বলেন তো আমি নিজে গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি, রাত অনেক হয়েছে। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি একাই ফিরে যেতে পারবো। কিন্তু কি বলুন? শকুন্তলার কি হবে? সত্যি যদি তার এ ব্যাপারে কোনো দোষ না থেকে থাকে, তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, সে আবার রাহুমুক্ত হয়ে সসম্মানে আপনার কাছে ফিরে আসবেই। ভয় নেই, সত্যিকারের মিথ্যা চিরদিন টিকে থাকতে পারে না। মিথ্যার ভিতটা হুড়মুড় করে একদিন না একদিন ভেঙে পড়েই। ঢং করে ওই সময় দেওয়াল ঘড়িতে 12:30 রাত্রি ঘোষণা করল। না, সত্যি রাত অনেক হয়ে গেল। কিরিটি একটু যেন ব্যস্ত হয়ে ওঠে সরমার মুখের দিকে তাকিয়ে। চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আপনাকে ব্যস্ত হতে হবে না কিরিটিবাবু, তাছাড়া কোথায় আপনি আমাকে পৌঁছে দেবেন? হ্যাঁ, আমি তো সেখানে আর ফিরে যাচ্ছি না। ফিরে যাচ্ছেন না? না,
সেখানে আর নয়। আজকের মতোই একদিন অসহায় আমার হাত ধরে সেখানে নিয়ে গিয়ে তার আশ্রয়ে আমাকে যে আশ্রয় দিয়েছিল, আজ সেই যখন নেই, তখন আর কোন ভরসায় সেখানে থাকবো বলতে পারেন? আর কোন দুঃসাহসেই বা থাকবো? না বাবু, পৃথিবীতে বিশ্বাস বস্তুটা এমনই জিনিস যে একবার তার মূলে ভাঙন ধরলে আর কোনো কিছুতেই তাকে টিকিয়ে রাখা যায় না। হুড়মুড় করে শেষ পর্যন্ত নিজের ঘাড়ের ওপরেই ভেঙে পড়ে। না বাবু, আর সেখানে কোনোদিন ফিরবো না বলে স্থির করেই এক বস্ত্রে বেরিয়ে এসেছি। কিন্তু কোথায় যাবেন? কোথায় যাব জানি না, কিন্তু সেদিন যে দুশ্চিন্তাটা নবজাত এক শিশুর মা হয়ে সরমার বুকের মধ্যে ছিল, আজ তো সে দুশ্চিন্তাটা আর তার বুকের মধ্যে নেই। আজ আর ভয় কি? যেদিকে দু চোখ যায় চলে যাব। অকস্মাৎ যেন সরমার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। হঠাৎ একটা পাথর যেন ফেটে চৌচির হয়ে গিয়েছে। এক নিমেষে সমস্ত কুণ্ঠা, সমস্ত দ্বিধার অবসান ঘটেছে। বিস্মিত দৃষ্টিতে দরজার মধ্যবর্তী ফাঁক দিয়ে দেখছিলাম সরমার মুখের দিকে তাকিয়ে। কিন্তু সরমা দেবী, আপনি আমাকে কথা দিয়েছিলেন, এ ব্যাপারে একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত আপনি ও বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, কিউটি এবারে বললে। হ্যাঁ, দিয়েছিলাম, মনে আছে। আর এটাই তো এখানে এত রাত্রে আসবার আমার দ্বিতীয় কারণ, কিরিটিবাবু। শান্ত মৃদু কণ্ঠে কথাগুলো বললেন সরমা দেবী এবং যাবার জন্যই বোধ করি অতঃপর উঠে দাঁড়ালেন। আমি তাহলে এবারে যাই? না সরমা দেবী, তা হয় না। আমাকে কথা দিয়ে আপনি কথা রেখেছেন বলে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আজ আর একজনকে না জানিয়ে তো কোথাও এভাবে চলে যাবার আপনার অধিকার নেই। বাবু, আপনার মেয়ে শকুন্তলা, তার প্রতি কি আর আপনার কোনো কর্তব্যই অবশিষ্ট নেই? তাকে আপনি কার কাছে রেখে যাচ্ছেন? আমি জানি বাবু, সে দুষ্মন্তকে ভালোবাসে, আর দুষ্মন্তও তাকে ভালোবাসে। দুষ্মন্তই তাকে আশ্রয় দেবে, বরং আমি থাকলেই তার সেই নিশ্চিন্ত আশ্রয়টা ভেঙে যাবার সম্ভাবনা আছে। তা আছে কিনা জানি না, তবে রাঘব সরকারের কথাটাই বা ভুলে যাচ্ছেন কেন? রাঘব? হ্যাঁ, মৃদু অথচ অতিশয় করুণ হাসির একটা আভাস যেন সরমার ওষ্ঠপ্রান্তে জেগে ওঠে, এবং হাসিটা মিলিয়ে যাবার পরক্ষণেই সমস্ত মুখখানি যেন কঠিন হয়ে ওঠে। সরমা দেবী, নিশ্চিন্ত থাকুন, সে এখনো জানে না যে তার মৃত্যুবান আমারই হাতে রয়েছে। মৃত্যুবান? হ্যাঁ, আমি এবারে যাই। কিন্তু শর্মা দেবী, একটা কথা, আপনাকে হয়তো আমার প্রয়োজন হবে, এবং অন্য কোনো কারণে নয়, আপনার মেয়ে শকুন্তলাকে বাঁচানোর জন্য। তখন কোথায় আমি আপনাকে পাবো? আমি রামচরণের সঙ্গেই থাকব। রামচরণ? হ্যাঁ, আমার ধর্ম ছেলে, আমি তার ধর্ম মা। আপনি তাহলে এখন তার দেশের বাড়িতেই যাচ্ছেন? না, বসিরহাটে তার ছেলে, ছেলের বউ আছে, সেখানেই আপাতত কিছুদিন থাকবো আমি। তাহলে চলি। চলুন, আপনাকে নিচে পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। সরমা আগে ও পিছনে কিরিটি বের হয়ে গেল ঘর থেকে। আমরাও পুনরায় ঘরের মধ্যে এসে প্রবেশ করলাম। একটু আগে ঘরের মধ্যে যেন একটা নাটক অভিনীত হয়ে গিয়েছে, এবং তার সুরটা ঘরের বাতাসে যেন এখনো ছড়িয়ে আছে। সরমাকে বিদায় দিয়ে কিরিটি পুনরায় ঘরে ফিরে এলো। ক্ষণপূর্বে নাটকের দর্শক ও শ্রোতা আমরা তখন যেন বিমূঢ় নির্বাক হয়ে ঘরের মধ্যে বসে আছি। কিরিটি ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু বসল না। পূর্বেরই সেই খোলা জানালাটার সামনে গিয়ে বাইরের অন্ধকারে দৃষ্টি মেলে দাঁড়িয়ে রইল। তারপরও কিছুক্ষণ একটা যেন জমাট স্তব্ধতার মধ্যেই আমাদের কেটে গেল। মনে হচ্ছিল কারোর যেন কিছু বলবার নেই, সবারই কথা যেন শেষ হয়ে গিয়েছে। নাটক শেষ হয়ে গিয়েছে, যবনিকা নেমে এসেছে, শূন্য প্রেক্ষাগৃহে যেন কজন আমরা বসে আছি। প্রথমে সেই স্তব্ধতা ভঙ্গ করে কৃষ্ণাই কথা বললে। সরমা চলে গেল? কৃষ্ণের ডাকে কিরিটি ওর দিকে ফিরে তাকালো। হ্যাঁ, চলে গেল। আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারছি না এখনো। কি? শকুন্তলার বাপ তাহলে কে? জন্ম যখন তার হয়েছে, সরমা যখন তার মা, বাপও তার একজন আছে বই কি কৃষ্ণ। কিন্তু কথাটা তুমি ওকে জিজ্ঞাসা করলে না কেন? ছি কৃষ্ণা,
তাই কি পারি? মেয়ে মানুষ হয়েও কি বুঝতে পারো না মেয়ে মানুষের জীবনে এ কত বড় লজ্জা? তাছাড়া হৃদয়হীনতার কি একটা সীমা নেই? কিন্তু না, তাছাড়া তোমাদের চোখ আর মন থাকলে শকুন্তলার বাপের সংবাদটা পেতে তোমাদেরও দেরি হতো না। যাক সে কথা, তার জন্মবৃত্তান্তটা যখন প্রকাশ হয়েছে সে কথাটাও অপ্রকাশ থাকবে না। কিন্তু শিবেনবাবু, সহসা শিবেনের দিকে ফিরে তাকিয়ে এবার কিরিটি বললে, দ্বিতীয় ভাগটাও আমার ভরাট হয়ে গিয়েছে। তাই বলছিলাম, কাল প্রত্যুষে সরমা গৃহত্যাগের ব্যাপারটা জানাজানি হওয়ার পূর্বেই আমাদের যা করবার করতে হবে। কি? দেয়াল ঘড়ির দিকে তাকালো কিরিটি। রাত 2:45 এখন। ঠিক 4:45টায়, মানে আর 3 ঘন্টা পরেই আমরা বের হয়ে পড়ব। আপনাকে কালকের জন্য যেমন যেমন বলেছিলাম ফোনে, তেমন তেমন ব্যবস্থা সব করে রেখে দিয়েছেন তো? হ্যাঁ, কিন্তু শকুন্তলা, তাকে কি ছেড়ে দেব? পাগল হয়েছেন? এখন তাকে ছেড়ে দিলে তাকে বাঁচাতে পারবেন না। বাঁচাতে পারবো না? না, কারণ সেই যে একমাত্র সাক্ষী সেদিন রাত্রের নৃশংস সেই হত্যার ব্যাপারের। বলেন কি? সে তাহলে সব জানে? জানে, তবে তবে এইটুকুই কেবল জানে না লোকটা কে, আসলে কে সে, কারণ ঘর অন্ধকার ছিল। শকুন্তলা তাহলে জানে? জানবেই তো, সে যে তখন রঞ্জনের ঘরে ছিল। রঞ্জনের ঘরে? হ্যাঁ, অথচ রঞ্জন সেটা ক্ষণাক্ষরেও সেদিন যেমন জানতে পারেনি তেমনি আজও জানে না। তবে কি? সব প্রশ্ন দৃষ্টিতেই শিবেন তাকালেন কিরিটির মুখের দিকে, কিন্তু কিরিটি যেন পর মুহূর্তেই শিবেনের সমস্ত উৎসাহ দপ করে একটা ফুঁ দিয়ে নিভিয়ে দিল। একটা হাই তুলতে তুলতে বলল, এখনো হাতে প্রায় ঘন্টা 3 সময় আছে। বড্ড ঘুম পেয়েছে, আমি একটু ঘুমিয়ে নিই। কথাটা বলে এবং কাউকে কথা বলার দ্বিতীয় অবকাশ মাত্র না দিয়ে সোজা ওই ঘর থেকে বের হয়ে কিরিটি নিজের শয়নঘরের দিকে পা বাড়ালো। আমরা 3টি প্রাণী যেন একটা দুর্বোধ্য প্রশ্নের সম্মুখীন হয়ে বিমূঢ় বিহ্বল হয়ে বসে রইলাম। বিশেষ করে শিবেন সোম। প্রথমে কথা বললেন শিবেন সোমই। সুব্রতবাবু, কিছুই তো বুঝতে পারলাম না। আমার মনের অন্ধকারটা ততক্ষণে কাটতে শুরু হয়েছে। অন্ধকারে বেশ আলো দেখতে পাচ্ছি। আমি ওর মুখের দিকে তাকালাম। হ্যাঁ, কিছু বলছিলেন মিস্টার সোম? বলছিলাম, তাহলে কি হলো? কিছু বুঝতে পারছেন আপনি? আমার কাছ থেকে আর কেন শুনবেন? হয়তো বলতে গিয়ে জট পাকিয়ে ফেলবো। ও তো বলেই গেল 1-3 বাদেই বোধহয় সব জানতে পারবেন। কিন্তু কৃষ্ণা, এবার একটু চা হলে মন্দ হতো না বোধহয়। কৃষ্ণা ঘর থেকে উঠে গেল নিঃশব্দে। 4:45 নয়, বেরুতে আমাদের প্রায় 5টা হয়ে গেল। কিরিটির গাড়িতে চেপেই আমরা চলেছিলাম আমাদের গন্তব্যস্থলে। হীরা সিং গাড়ি চালাচ্ছিল। শিবেন সোম নিজেকে চেপে রাখতে পারেন না, প্রশ্ন করেন, কিন্তু আমরা কোথায় যাচ্ছি কিরিটিবাবু? বেলগাছিয়ায় কি? না, কিরিটি মৃদু কণ্ঠে বলে। তবে কোথায়? বিনায়ক সেনের ওখানে, শ্যামবাজারে। সেখানে? সেখানে কেন? গেলেই জানতে পারবেন। যাই হোক, বিনায়ক সেনের গৃহে রামধন মিত্র লেনে যখন গিয়ে আমরা পৌঁছালাম সকাল 5:30। সবে ভোর হয়েছে বলা চলে। সুন্দর 3তলা সাদা রঙের বাড়িটি। দারোয়ান সবে তখন গেট খুলেছে। গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করে দারোয়ানকে দিয়েই ভিতরে সংবাদ পাঠানো হলো। একজন ভৃত্য এসে আমাদের বাইরের ঘরে নিয়ে গিয়ে বসতে দিল। শুনলাম বিনায়ক সেন তখনও ঘুম থেকে ওঠেননি। একটু বেলা করেই নাকি ওঠেন। ভৃত্যকে বলা হলো বাবুকে তুলে দেবার জন্য। কথাটা কিরিটি বললে। ভৃত্য প্রথমে বোধহয় একটু আপত্তি জানাবার চেষ্টা করেছিল, কিন্তু কিরিটির মুখের দিকে চেয়ে শেষ পর্যন্ত কি জানি কেন সে আর না করতে পারল না, ভিতরে চলে গেল। এবং মিনিট 15 মধ্যেই একটা স্লিপিং গাউন গায়ে চাপিয়ে ঘাসের চটি পায়ে ঘরে এসে প্রবেশ করলেন বিনায়ক সেন। ঘরে ঢুকেই যেন থমকে দাঁড়ালেন।
কয়েকটা মুহূর্ত যেন বোবা। তারপর ক্ষীণ কণ্ঠে বললেন কেবল, আপনারা? হ্যাঁ মিস্টার সেন, বসুন। বলা বাহুল্য কিরিটি কথা বললে। কেন যে এ সময় এসেছি তাও নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা সোফায় মুখোমুখি বসতে বসতে বিনায়ক সেন বললেন, না, কিন্তু কি ব্যাপার বলুন তো? কিছু বোঝা উচিত ছিল আপনার, অন্তত মিস্টার সেন। বোঝা উচিত ছিল? হ্যাঁ, শুনুন মিস্টার সেন, আপনি বোধহয় শুনেছেন। কি? শকুন্তলা অ্যারেস্টেড। সে কি? চমকে ওঠেন বিনায়ক সেন। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করা হয়েছে। অথচ সে নির্দোষ। আমি আমি কি করে তা জানব? সে কি কথা? নিজের সন্তানকে আপনি জানেন না? কি বললেন? অকস্মাৎ যেন চমকে উঠলেন কিরিটির কথায়। হ্যাঁ মিস্টার সেন, সুনন্দা আমাদের সব বলেছে। সুনন্দা? হ্যাঁ, সুনন্দা, যে আজও জীবিত আছে। জানতে পেরে সেদিন সন্ধ্যায় তার সঙ্গে বিমলবাবুর গৃহে আপনি গোপনে দেখা করতে গিয়েছিলেন। কি বলছেন আবল তাবল সব আপনি, কিরিটিবাবু? সত্যকে আর গোপন করবার চেষ্টা বৃথা বিনায়কবাবু। সত্য সব প্রকাশ হয়ে পড়েছে। আপনার দুষ্কৃতি আর গোপন নেই। শান্ত মৃদু কণ্ঠে কিরিটি কথাগুলো বললে। আমি? কিন্তু আপনার নিজের আত্মজা শকুন্তলা জেনেও কি করে এত বড় অন্যায়টা করতে গিয়েছিলেন মিস্টার সেন? অন্যায়? নিশ্চয়ই। আপনার মেয়ে শকুন্তলা দুষ্মন্তকে ভালোবাসে জেনেও রাঘবের সঙ্গে ষড়যন্ত্র করে তারই হাতে শকুন্তলাকে তুলে দেওয়ার চেষ্টা করতে আপনার এতটুকু দ্বিধা হলো না? না না। হ্যাঁ, আর কেন যে আপনি এই ঘৃণ্য কাজ করতে দ্বিধা করেননি তাও আমি জানি। ফিল্ড বিজনেস এ আপনার গত কয় বছর ধরেই শোচনীয় অবস্থা চলছে। তাই রাঘব সরকার জোট চুরি করে সিনথেটিক হীরা আসল হীরা বলে চালাচ্ছে জেনেও সে আপনাকে ফাইন্যান্সিয়ালি সাহায্য করছিল বলে তার বদলে শকুন্তলাকে সেই শয়তানের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে আপনি লিপ্ত হয়েছিলেন। কারণ আপনি জানতেন আপনার বাল্যবন্ধু অধ্যাপক বিমলবাবু গোপনে বিধবা কুলোত্যাগিনী সুনন্দা অর্থাৎ সরমাকে বিবাহ করেছিল। সেই কথাটা প্রকাশ হয়ে পড়লে বিমলবাবু সমাজে আর মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবেন না। তাই তার পক্ষে বাধা দেওয়া সম্ভব নয়। না না। হ্যাঁ তাই। বলুন, যা বলছি তা মিথ্যা? হ্যাঁ, মিথ্যা মিথ্যা। কোথায় কোথায় সুনন্দা? এক্ষুনি তার কাছে আমি যাব। সে এখন আপনার নাগালের বাইরে। নাগালের বাইরে? হ্যাঁ, আমি তাকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। ছি ছি বিনায়কবাবু, আপনি এত নীচ, এত ছোট মন আপনার! নিজের ঔরসজাত সন্তানের এত বড় সর্বনাশ করতে আপনি উদ্যত হয়েছিলেন। টাকাটাই কি দুনিয়ায় সব? কিন্তু কার জন্য বলুন তো আপনার এই সম্পত্তি, এই অন্ধ অর্থের নেশা? সংসারে তো আপনার নিজের বলতে আর কেউ নেই। কোথায় কোথায় সুনন্দা? নিয়ে চলুন আমাকে তার কাছে, নিয়ে চলুন। আমি তাকে খুঁজেছি। তার কাছে গিয়ে আজ আর আপনার কোনো লাভ নেই মিস্টার সেন। মিস্টার রায়? হ্যাঁ, তার কাছে আজ আপনি মৃত, ডেড। যে ভালোবাসার ওপরে বিশ্বাস রেখে একদিন সে আপনারই হাত ধরে নিশ্চিত আশ্রয় ছেড়ে বাইরে এসে দাঁড়িয়েছিল, সে ভালোবাসা তো আপনি একদিন গলা টিপে শেষ করে দিয়েছেন। বিনায়ক সেন আর একটি কথাও বলতে পারলেন না, যেন পাথরের মতো বসে রইলেন এবং অনেকক্ষণ পরে ধীরে ধীরে মাথা তুলে বললেন, শকুন্তলার কাছে আমি যাব না। সে চেষ্টাও আর করবেন না মিস্টার সেন। সে যে পরিচয় তার জানে, সেই পরিচয় নিয়েই সে থাক। কোনো ক্ষতি হবে না তার ওই কুৎসিত সত্যটা আজ আর না জানলেও। বিনায়ক সেন চুপ করে রইলেন। হ্যাঁ, যে পাপের জন্য সে দায়ী নয়, সে পাপ স্পর্শ তার জীবন থেকে দূরেই থাক। কোনো ক্ষতি হবে না তাতে করে তার। জীবনে যে প্রতিষ্ঠা আর পরিচয় সে আজ পেয়েছে, সেটাই থাক তার জীবনের সত্য হয়ে। বিনায়ক সেন বসে রইলেন। একটি শব্দ আর মুখ থেকে তার বেরোল না। কিরিটি আমাদের চোখের ইঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে নিজে দরজার দিকে অগ্রসর হলো। আমরা তাকে অনুসরণ করলাম।
আবার সকলে এসে আমরা গাড়িতে উঠে বসলাম। ঘণ্টা দুয়েক আগেকার অভিযানের সমস্ত উত্তেজনা তখন যেন একেবারে ম্লান হয়ে গিয়েছে। সমস্ত মন জুড়ে যেন কেমন একটা বেদনাতুর অবসন্নতা। কারো কোনো কথা বলবার আর যেন উৎসাহ মাত্র তখন আর আমাদের মধ্যে অবশিষ্ট নেই। কিরিটির নির্দেশ মতো তখন আবার তার বাড়ির দিকেই গাড়ি চলতে শুরু করেছে। ভেবেছিলাম অতঃপর কিরিটি বুঝি আর কোনো কথাই বলবে না, কিন্তু কিরিটিই কথা বললে। শিবেনবাবু, আমার কাজ ভাই শেষ হয়েছে, এবারে যা করবার আপনিই করুন। কিন্তু কিরিটিবাবু, আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? কে তাহলে অধ্যাপককে হত্যা করলো, আর কেনই বা হত্যা করলো এখনো বুঝতে পারেননি? না। কিন্তু কেন বলেন তো? সব কিছু কি এখনো আপনার কাছে প্রাঞ্জল হয়ে যায়নি? না ভাই, সত্যি কথা বলতে কি আরো যেন সব জট পাকিয়ে গেল। জট পাকালো নয়, বরং জট সব খুলে গেল। খুলে গেল? তাই নাকি? কিন্তু শুনুন শিবেনবাবু, অধ্যাপক বিমল চৌধুরীর হত্যার ব্যাপারটা শেষ পর্যন্ত একটা পুরোপুরি ট্র্যাজেডি অফ এরর্স যাকে বলে, তাতেই পর্যবসিত হয়েছে। ট্র্যাজেডি অফ এরর্স? হ্যাঁ, আর এও বলে দিচ্ছি, বিনায়ক সেন, রঞ্জন বোস, সরমা ও শকুন্তলার মধ্যেই একজন হত্যাকারী। বলেন কি? এদের চারজনের মধ্যে একজন? হ্যাঁ, ওয়ান অফ দেম। কিন্তু আরেকটি কথাও বেশি বলবো না। হত্যার কারণটাও আপনারা ইতিপূর্বেই জেনেছেন, অতএব সে সম্পর্কেও তার আলোচনা নিরর্থক। কিন্তু কিরিটিবাবু, না, আপনারা না পারেন, যারা এই কাহিনী শুনবে বা পড়বে তাদেরই ওপর না হয় ছেড়ে দিন, তারাই খুঁজে বের করুক কে হত্যাকারী। কিরিটিবাবু, ভয় নেই, হত্যাকারী পালাবে না, কারণ তার পালাবার পথ নেই। অতএব সেদিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। সত্যি সেদিন বিনায়ক সেনের গৃহ থেকে নিজ গৃহে প্রত্যাবর্তন করে পরে সমস্ত দিন কিরিটি তার বসবার ঘরে এক প্যাকেট তাস নিয়ে সর্বক্ষণ একা একা আপন মনে নিঃশব্দে পেশেন্স খেলেই কাটিয়ে দিল। কেবল মধ্যে মধ্যে জগলিকে চায়ের আদেশ দেওয়া ব্যতীত একটা কথাও বলল না। সন্ধ্যার দিকে এসে কৃষ্ণার কাছ থেকেই ব্যাপারটা অবগত হলাম। আমি গৃহে পা দিতেই কৃষ্ণা এসে শুধাল, কি ব্যাপার ঠাকুরপো, ভদ্রলোক হঠাৎ এত চুপচাপ কেন? ফেরা অবধি কারো সঙ্গে একটা কথা পর্যন্ত বলছে না। মৃদু হেসে সকালবেলাকার নাটকীয় ব্যাপারটা খুলে বললাম। সব শুনে কৃষ্ণা বললে, এই ব্যাপার তাহলে। এদিকে বেচারি শিবেনবাবু ফোনের পর ফোন করছেন। ব্যাপারটা একটা লঘু রহস্য, ভদ্রলোক ধরতে পারেননি। যাই হোক, ঘরে এসে প্রবেশ করলাম, কিন্তু কিরিটি আমার দিকে ফিরেও তাকালো না। যেমন আপন মনে পেশেন্স খেলছিল, তেমনি খেলতে লাগলো। আমিও তাকে কোনোরূপ সম্বোধন না করে, বিরক্ত না করে একটা সোফায় বসে এটি রহস্য কাহিনীতে মনোনিবেশ করলাম। আরও ঘন্টা দুই অতিবাহিত হয়ে গেল এবং রাত 8টা নাগাদ শিবেন সোম আবার এসে হাজির। আমার পাশে বসে ফিসফিস করে শুধালেন, কি হলো সুব্রতবাবু? কিসের কি? কিছু জানতে পারলেন? জানবার কথা তো ওর নয়, জানবার কথা যে আপনার শিবেনবাবু। হঠাৎ কিরিটি মুখ তুলেই তাস সাজাতে সাজাতে কথাটা বললে। কিন্তু এদিকে যে আরেক জটিল সমস্যা দেখা দিয়েছে আজই দ্বিপ্রহরে কিরিটিবাবু, তাড়াতাড়ি বলে ওঠেন শিবেন সোম। মুখ না তুলেই প্রশ্ন করে কিরিটি। জটিল সমস্যা? তাছাড়া আর কি, শকুন্তলাকে সকালবেলা থানাতে গিয়েই ছেড়ে দিয়েছিলাম। ও, তাহলে আপনার ধারণা শকুন্তলা হত্যা করেননি? কিরিটি শুধায়। না, অন্তত এইটুকু বুঝতে পেরেছি। কেন বলেন তো সে হত্যাকারী নয়? দুটো কারণে সে হত্যা করেনি বা করতে পারে না বলেই আমার মনে হয় কিরিটিবাবু। যথা, হয়তো আমার ভুল হতে পারে। না না, ভুল হয়েছেন যে ভাবছেন কেন বলুন না। প্রথমত, যাকে নিজের কাকা বলে এতকাল পর্যন্ত জেনে এসেছে, তা সে মিথ্যা জানাই হোক বা সত্য জানাই হোক, এবং যার কাছ থেকে এমন অকুণ্ঠ স্নেহ ও ভালোবাসা পেয়ে এসেছে, তাকে সে হত্যা করবে এ যেন ভাবাই যায় না। আর দ্বিতীয় কারণ,
অধ্যাপককে যেভাবে হত্যা করা হয়েছে, ক্লোরোফর্ম দিয়ে প্রথমে অজ্ঞান করে তারপর ডিজিটালিন প্রয়োগে, সে কাজ তার মতো এক নারীর পক্ষে শুধু অসম্ভব নয়, অবিশ্বাস্য বলেই মনে হয় নাকি? ঠিক সেই কারণেই তাকে আমি আজ সকালেই মুক্তি দিয়েছিলাম। কিন্তু তবু জানি মিস্টার রায়, সে কথাটাও যে আমি ভাবিনি তা নয়। আপনি হয়তো বলবেন রাঘব সরকারের সঙ্গে বিবাহের ব্যাপারে ক্রুদ্ধ হয়ে শেষ পর্যন্ত অনন্য পায় মুক্তির কোনো পথ না দেখতে পেয়ে সে অন্য কারো সাহায্য বা প্ররোচনায় নিজে হয়তো অধ্যাপককে হত্যা না করলেও হত্যার ব্যাপারে সাহায্যকারিণী হওয়াটা অস্বাভাবিক ছিল না তার। এবং এমন যে আগে কখনো ঘটেনি তাও নয়। নারী জাতি কোনো কারণে হিংস্র হয়ে উঠলে তারা যে কি না করতে পারে সেটাও চিন্তার বিষয় ছিল। কিন্তু চমৎকার চমৎকার অ্যানালিসিস আপনার হয়েছে শিবেনবাবু। আমার মনে হয় শকুন্তলার ব্যাপারে অন্তত আপনি 100% কারেক্ট, রাইট? কিন্তু হোয়াট অ্যাবাউট আদার্স? তারপর ধরুন সুনন্দা বা সরমা দেবী, বলুন। তাকে আমি সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছি। কেন? প্রথমত সুনন্দার প্রতি অধ্যাপকের গভীর ভালোবাসা বা প্রেম, যা তাকে শুধু তার চরম দুর্দিনে আশ্রয় কেবল দেয়নি, দিয়েছিল পরিচয়, সম্মান ও নিশ্চিন্ত আশ্বাস, এবং যে তার আত্মদাকে নিজের ভাইজি বলে সকলের কাছে পরিচয় দিয়েছে, তাকেই সুনন্দা হত্যা করবে? ব্যাপারটা চিন্তা করা ও বাতুলতা ছাড়া আর কি, বলুন? তা বটে, কিন্তু শুনুন, শেষ হয়নি বক্তব্য আমার। সুনন্দাও নারী। শকুন্তলার মতো তার পক্ষে ওইভাবে অধ্যাপককে হত্যা করা এক প্রকার অসম্ভব নয় কি? তা বটে, তবু জানি, তবু হয়তো আপনি বলবেন দুষ্মন্তের সঙ্গে বিয়ে না দিয়ে রাঘব সরকারের সঙ্গে শকুন্তলার বিয়ে জেদাজেদির জন্য শর্মা হয়তো নিষ্ফল হয়ে শেষ পর্যন্ত ওইভাবে অধ্যাপককে হত্যা করতে পারত। কিন্তু যার কাছে সে এতখানি কৃতজ্ঞ, তাকে সে মেয়ে মানুষ হয়ে অমন নৃশংসভাবে হত্যা করবে, আর যেই ভাবুক, আমি কিন্তু ভাবতে পারলাম না। হুম, আইনের প্রতিভু হয়ে আপনার ওই দুর্বলতা তো শোভা পায় না শিবেনবাবু, কিরিটি বলে ওঠে। কিন্তু আইন যারা গড়েছে একদিন, তারা শুধু মানুষই নয়, মানুষের দিকে তাকিয়েই তাদের আইন গড়তে হয়েছিল। আইন স্বেচ্ছাচারিতাও নয়, অবিশ্বাস্যও কিছু নয়। কিরিটি এবারে মৃদু হেসে বললে, বেশ, মেনে নিলাম সুনন্দার নির্দোষিতার কথাও। তাহলে বাকি থাকছেন দুজন। হ্যাঁ, বিনায়ক সেন ও রঞ্জন বোস। এদের মধ্যে হত্যা করা কারো পক্ষেই অসাধ্য কিছু নয়। এদের দিক থেকে হত্যার কারণও যথেষ্ট আছে বা ছিল, এবং এদের মধ্যে একজনের পরিচয় আমরা যতটা সংগ্রহ করতে পেরেছি, অন্যজনের বেলায় ততটা পারিনি। আমি বলতে চাই রঞ্জনবাবুর কথা। সে কি? রঞ্জনবাবুর যথেষ্ট পরিচয়ও তো আমরা পেয়েছি। কেমন করে? তার অতীত সম্পর্কে তো এখনো কিছুই আমরা জানি না। জানি বই কি, হেডকোয়ার্টারে খোঁজ দিলেই আপনি জানতে পারবেন। মানে? আপনি হেডকোয়ার্টারের থ্রু দিয়ে যে মেসেজ পাঠিয়েছিলেন মালয়ে, পরশু রাতেই তার কি জবাব এসেছে তা জানেন না? কই না, আমি তো কিছু শুনিনি। ডিসিআই আমাকে ফোনে জানিয়েছেন আজ সকালে। মালয় সম্পর্কে সে যা বলেছিল মোটামুটি তার ঠিকই। তাহলে কি? তাহলে রঞ্জনবাবুই সত্যি সত্যি তাহলে বিমলবাবুর যাবতীয় সম্পত্তির বর্তমানে সত্যিকারের একমাত্র উত্তরাধিকারী? আইন তাই বলে। তবে তো পেয়ে গিয়েছি, উল্লাসে বলে ওঠেন হঠাৎ শিবেনসন। পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সে তাহলে সেই হত্যা করেছে সে রাত্রে অধ্যাপককে। অসম্ভব নয় কিছু, কিন্তু প্রমাণ কি তার? প্রমাণ? হ্যাঁ। হাউ উড ইউ প্রুভ দ্যাট? ভুলবেন না শিবেনবাবু, তিনটি মারাত্মক ব্যাপারের এখনো কোনো মীমাংসাই করতে পারেননি বন্ধু। তিনটি মারাত্মক ব্যাপার? হ্যাঁ। প্রথমত অধ্যাপকের ঘরের ভাঙা আরামকেদারাটা কি করে ভাঙলো, কে ভাঙলো এবং কেন ভাঙলো? কি বলছেন কিরিটিবাবু? ঠিকই বলছি, সেটা বর্তমান হত্যা রহস্য মীমাংসার মূলে অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার। এবং দ্বিতীয়ত, বলুন। শকুন্তলার হাতের অভিজ্ঞানটি, মানে আংটিটি। আংটি? হ্যাঁ, ভুলবেন না, আংটি স্বেচ্ছায় হাতে না পড়লে কেউ কারো হাতে জোর করে যেমন পড়াতে পারে না, তেমনি মনের মধ্যে স্বীকৃতি না থাকলে কারো অনুরোধেই বিবাহের প্রাক অভিজ্ঞান হিসেবে কেউ নিজের হাতে আংটি পড়ে না। এবং তৃতীয় হচ্ছে কি?
হত্যার আসল কারণটা কি ছিল? অর্থ বিবাহ ঘটিত না অর্থম অনর্থম? শেষ মাইলস্টোনে পৌঁছবার পূর্বে ওই 3টি পয়েন্ট নিজের কাছে নিজে ক্লিয়ার করে নিতে হবে। শিবেন সোম একেবারে চুপ। শুধু শিবেন সোমই কেন, আমিও যেন বোবা হয়ে যাই। কি বলবো বা অতঃপর কি বলা উচিত বুঝে উঠতে পারি না। হঠাৎ স্তব্ধতা ভঙ্গ করে কিরিটি আবার কথা বললে, কিন্তু একটু আগে না আপনি কি জটিল এক সমস্যার কথা বলছিলেন শিবেনবাবু? জটিল সমস্যা? হ্যাঁ, সকাল থেকে এদিকে রঞ্জনবাবু। কি কি হলো তার আবার? সে উধাও। বলেন কি? সঙ্গে সঙ্গে কথাটা বলতে বলতে যেন কিরিটি সোফার উপরে সোজা হয়ে বসে। হ্যাঁ, সকালবেলা থেকেই তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। কেন কেন আপনি এতক্ষণ এই কথাটা আমাকে বলেননি? সঙ্গে সঙ্গে সোফা থেকে উঠে কিরিটি সোজা ঘরের কোণে রক্ষিত ত্রিপয়ের উপরে ফোনের সামনে গিয়ে দাঁড়ালো এবং রিসিভারটা তুলে ডায়াল শুরু করে। হ্যালো, ডিসি মিস্টার সিনহাকে দিন। অতঃপর শুনতে লাগলাম ফোনে ডিসি কে রঞ্জনের নিখুঁত চেহারার বর্ণনা দিয়ে সর্বত্র রেলওয়ে স্টেশন থেকে খোঁজ করবার জন্য অবিলম্বে জরুরি মেসেজ পাঠাবার ব্যবস্থা। এবং ফোন শেষ করে ফিরে এসে বললে, রাত এখন 10:45, চলুন, আর দেরি নয় শিবেনবাবু, এক্ষুনি আমাদের একবার বেলগাছিয়ায় অধ্যাপক ভবনে যেতে হবে। 10 মিনিটের মধ্যে আমরা শিবেনবাবুর গাড়িতে করেই বেলগাছিয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। চলন্ত গাড়িতে বসে কিরিটি আবার বললে, বড্ড বেশি দেরি হয়ে গেল শিবেনবাবু, রঞ্জন বোস অনেকটা টাইম পেয়ে গেল। কিন্তু আমিও চুপ করে বসেছিলাম না কিরিটিবাবু, আমি দুপুরেই তার সন্ধানে চারিদিকে লোক পাঠিয়েছি। আপনি পাঠিয়েছিলেন? পাঠিয়েছি বই কি। উফ, বড় একটা ভুল হয়ে গেল, হঠাৎ বলে কিরিটি। ভুল? হ্যাঁ, একটা অত্যন্ত জরুরি ফোন করার প্রয়োজন ছিল একজনকে, তাড়াতাড়িতে ভুল হয়ে গেল। সামনেই তো সেন্ট্রাল টেলিগ্রাফ অফিস পড়বে, ওইখান থেকেই তো ফোন করতে পারেন। ঠিক বলেছেন, ওখানে একটু দাঁড়াবেন। পথেই একটু পরে সেন্ট্রাল টেলিগ্রাফ অফিসে গাড়ি থেকে নেমে কিরিটি ফোন করে মিনিট 15 বাদে আবার ফিরে এলো গাড়িতে। শিবেনবাবু সুধান, ফোন করলেন? হ্যাঁ। কাকে ফোন করলেন? হত্যাকারীকে। সে কি? হ্যাঁ, আমার অনুমান যাকে আমি ফোন করলাম তিনি আমাদের বিমল হত্যা রহস্যের মেঘনাদ। কিন্তু ব্যস্ত হচ্ছেন কেন? চক্ষুকর্ণের বিবাদ তো অনতি বিলম্বেই ভঞ্জন হবে। কিন্তু বড় চায়ের পিপাসা পাচ্ছে, কোথাও এক কাপ চা পাওয়া যায় না? বেন্টিক স্ট্রিটের মোড়ে একটা চীনা রেস্টুরেন্ট আছে, সেখানে পেতে পারেন। তাহলে চলুন সেই দিকেই। তৃষ্ণা নিয়ে কোনো মহৎ কাজ করতে যাওয়া ভালো নয়, মনটা তাতে করে উৎক্ষিপ্ত থাকবে। পথে চা পান করে আমরা যখন বেলগাছিয়ার অধ্যাপক ভবনে এসে পৌঁছলাম, রাত তখন ঠিক 11:10। যদিও গ্রীষ্মকালের রাত্রি এবং বেলগাছিয়া বৃহত্তর কলকাতারই বিশেষ একটি অংশ, তবু ওই দিকটা ইতিমধ্যে যেন শান্ত হয়ে এসেছে। পানের দোকান ও ডাক্তারখানাগুলো ছাড়া রাস্তার সব দোকানই প্রায় দুপাশের বন্ধ হয়ে গিয়েছে। মানুষজনের চলাচলও কমে এসেছে। লাস্ট ট্রাম চলে গিয়েছে, তবে ডিপোমুখী ট্রামগুলো তখনও এক এক করে ফিরে আসছে এবং সেসব ট্রামে যাত্রী একেবারে নেই বললেও অত্যুক্তি হয় না। কিরিটির নির্দেশে অধ্যাপক ভবনের কিছু দূরেই গাড়িটা দাঁড় করানো হয়েছিল। আমরা পায়ে হেঁটে গজন অধ্যাপক ভবনের দিকে অগ্রসর হলাম। আকাশে সে রাত্রে এক ফালি চাঁদ ছিল, তারই মৃদু আলোয় প্রকৃতি যেন রহস্যময় মনে হয়। হঠাৎ নজরে পড়ল অধ্যাপকের বাড়ির দোতলায় আলো জ্বলছে, নিচের তলাটা কিন্তু অন্ধকার। গেট দিয়ে গিয়ে ভিতরে প্রবেশ করলাম। বারান্দা বরাবর গিয়েছি, অন্ধকারে প্রশ্ন ভেসে এলো, কে? জবাব দিল কিরিটি, রামচরণ, আমরা। রায়বাবু, আসুন। রামচরণ এগিয়ে এলো। তুমি তাহলে এখানেই আছো রামচরণ? আগে সে রাত্রে তো আপনি তাই বলেছিলেন, সকালে ফিরে এসেছি আপনার আজ্ঞা মতো। ঠিক করেছ। তোমার মার খবর কি রামচরণ? আগে তিনি আমার ভাইপোর ওখানেই আছেন। এরা খোঁজেনি তোমার মাকে? খুঁজেছিলেন, বোধহয় পুলিশেও ছোটবাবু খবর দিয়েছেন। রঞ্জনবাবু ফিরেছেন? এই কিছুক্ষণ হলো ফিরে এসেছেন। ফিরেছেন?
ভাগ্যি। কোথায়? বোধহয় নিজের ঘরে। কিরিটি অতঃপর মুহূর্তকাল যেন কি ভাবলো, তারপর বললে, তোমার দিদিমণি? আপনি জানেন না? পুলিশ তো তাকে ছেড়ে দিয়েছে, তিনিও বাড়িতেই আছেন। রঞ্জনবাবু শুনেছেন সে কথা? বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা একবার ওপরে যাব। তুমি এখানেই থাকো রামচরণ। যেমন তোমাকে আমি নজর রাখতে বলেছিলাম তেমনই নজর রাখো। জি আজ্ঞে। রামচরণ বিনীত কণ্ঠে সম্মতি জানায়। আমরা এগোতেই রামচরণ পিছন থেকে শুধায়, আলোটা চিনি জেলে দেবো রায়বাবু? না না, আলোর দরকার নেই, আমরা অন্ধকারেই যেতে পারবো। রাস্তা থেকে যে আলোটা আমাদের চোখে পড়েছিল, সিঁড়ি বেয়ে দোতলায় উঠে বুঝতে পারলাম সেটা শকুন্তলার ঘরের আলো। কিরিটি সেই দিকেই, অর্থাৎ শকুন্তলার ঘরের দিকেই অগ্রসর হচ্ছিল, কিন্তু হঠাৎ দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে আমরাও দাঁড়াতে বাধ্য হলাম। ফিস ফিস করে কিরিটি পার্শ্বেই দণ্ডায়মান শিবেন সোমকে শুধালো, চাবিটা সঙ্গে আছে আপনার শিবেনবাবু? কোন চাবি? শিবেন শুধায়, অধ্যাপকের ঘরে যে তালা লাগিয়েছেন তার চাবি। হ্যাঁ আছে, আমাকে দিন। শিবেন সোম পকেট থেকে চাবিটা বের করে কিরিটির হাতে দিলেন। সঙ্গে পিস্তল আছে আপনার? হ্যাঁ আছে, দিন আমাকে। কোমরের বেল্ট সংলগ্ন চামড়ার কেস থেকে পিস্তলটা খুলে অন্ধকারে কিরিটির দিকে এগিয়ে দিলেন শিবেন সোম। অতি সন্তর্পণে, প্রায় বলতে গেলে নিঃশব্দেই, কিরিটির হাতে চাবি নিয়ে অন্ধকারেই অধ্যাপকের ঘরের তালাটা খুলে ফেলল এবং ধীরে ধীরে দরজাটা খুলে বাঁ হাত বাড়িয়ে দরজার একেবারে গায়ে সুইচ বোর্ডের আলো সুইচটা টিপে দিল। দপ করে ঘরের আলোটা জ্বলে উঠল এবং কিরিটির কণ্ঠস্বর শোনা গেল, বজ্র কঠিন কণ্ঠস্বর। মিস্টার সেন, আপনার খেলা শেষ হয়েছে। আমি জানি আপনার পকেটে কি। পকেটে হাত দেবার চেষ্টা করবেন না। আমার হাতের দিকে চেয়ে দেখুন, আমি প্রস্তুত হয়েই এসেছি। সত্যি, ঘরের মধ্যে দাঁড়িয়ে আমাদের সামনে বিনায়ক সেনই, কিন্তু মুখে তার কোনো কথাই নেই, একেবারে যেন বোবা। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছেন তখন মিস্টার সেন, অর্থাৎ বিনায়ক সেন কিরিটির মুখের দিকে। আবার কিরিটি বলে, ইয়েস, দ্যাটস লাইক আ গুড বয়, এবং একটু থেমে আমাকে সম্বোধন করে বলে, সুব্রত, মিস্টার সেনের পকেট থেকে বস্তুটি নিয়ে এসে তোমার জিম্মায় রাখো। মারাত্মক বস্তুকে সাবধানে রাখাই ভালো। সঙ্গে সঙ্গে আমি এগিয়ে গিয়ে বিনায়ক সেনের পকেট থেকে পিস্তলটা বের করে নিলাম। দাও সুব্রত, শিবেনবাবুকে এবারে জিম্মা করে দাও ওটা। পিস্তলটা অতঃপর আমি শিবেন সোমের হাতে তুলে দিলাম। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। মনের মধ্যে একটা ধুকপুকুনি নিয়ে কি কথাবার্তা হয়। কিন্তু সত্যি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মিস্টার সেন। আপনি আমার ফোনের একটু আগের সতর্ক বাণীটা সত্যি সত্যি সিরিয়াসলি নিয়েছেন বলে। বিনায়ক সেন কিন্তু পূর্ববৎ নির্বাক এবং দণ্ডায়মান। কিরিটির যেন সেদিকে কোনো খেয়ালই নেই, সে বলেই চলে। বুঝতেই পারছেন মিস্টার সেন, নেহাত অনন্যপায় হয়েই সটেসট্টাং নীতি, মানে সামান্য ওই চাতুরির আশ্রয়টুকু আমাকে নিতে হয়েছিল। অন্যথায় আপনার মতো মহৎ ব্যক্তিকে এইভাবে রেড হ্যান্ডেড ধরা স্বয়ং কিরিটি রায়েরও দুঃসাধ্য হতো। কিন্তু আপনি দাঁড়িয়ে কেন? বসুন, প্লিজ বি সিটেড। কিন্তু বিনায়ক সেন যেমন দাঁড়িয়েছিলেন তেমনই দাঁড়িয়ে রইলেন। বসবার কোনো ইচ্ছেই তার প্রকাশ পেল না। কিরিটি মৃদু হাসল। বসবেন না? কিন্তু দাঁড়িয়ে থাকবেনই বা কতক্ষণ? আমার যে... কিরিটির কথাটা শেষ হলো না। মধ্যবর্তী দ্বারপথে রঞ্জন বোস উঁকি দিল। আরে রঞ্জনবাবু, আসুন আসুন, ঘরে আসুন। রঞ্জন যেন একটু ইতস্তত করেই ঘরে প্রবেশ করল। কি ব্যাপার কিরিটি বাবু, এত রাত্রে এসব কি? কিরিটি রঞ্জনের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শিবেনের দিকে তাকিয়ে বললে, শিবেনবাবু, রঞ্জনবাবুর পকেটটাও একবার সার্চ করে নিন। নো রঞ্জনবাবু, নো, দ্যাটস ব্যাড। আমি প্রস্তুত হয়েই আছি, দেখছেন না হাতে আমার এটা কি? হ্যাঁ, দিয়ে দিন। শিবেনবাবু রঞ্জনবাবুর পকেট থেকে পিস্তলটাও বের করে নিলেন। ইয়েস, দ্যাটস গুড, দ্যাটস লাইক আ গুড বয়। নাও বি সিটেড প্লিজ। কিরিটি হাসতে হাসতে বলে, আকস্মিক ঘটনা বিপর্যয়ে রঞ্জন বসু যে বেশ একটু থতমত খেয়ে গেছে বুঝতে পারি। রঞ্জনবাবু, কৌতূহল বড় বিশ্রী জিনিস। ধরা পড়লেন আপনি আপনার কৌতূহলের জন্যই, কিন্তু শিবেনবাবুর হাতে ধরা যখন পড়েছেন আর তো উপায় নেই। বসুন না। না, মিস্টার সেনের অত কাছে নয়, একটু সরে দাঁড়ান।
রঞ্জন বিনায়ক সেনের কাছে এগিয়ে যাচ্ছিল, থেমে গেল। মিস্টার সেন, রঞ্জনবাবু, আপনারা দুজনেই উপস্থিত। এখন শকুন্তলা দেবী হলেই আমাদের কোরাম পূর্ণ হয়। শিবেনবাবু, পাশের ঘর থেকে শকুন্তলা দেবীকেও ডেকে আনুন। শিবেন সোম সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিটি আবার মুখের দিকে চেয়ে মৃদু হেসে বলে, কি ভাবছ সুব্রত? এমন চমৎকার মিলনান্ত নাটক বহুদিন দেখোনি না? বিধাতা পুরুষের মতো নাট্যকার সত্যি দুর্লভ হে। কলম তার নিখুঁত। এমন চমৎকার ছন্দ, জ্যোতি, মিল, এমন টেম্পো, এমন স্পিড, এমন আঙ্গিক, সত্যিই মানুষের কল্পনার বুঝি বাইরে। বলতে বলতেই শিবেন সোমের সঙ্গে শকুন্তলা ঘরে ঢুকল। এই যে মিস চৌধুরী, আসুন। কিরিটি আহ্বান জানালো ওকে। কেমন যেন বিহবল দৃষ্টিতে ঘরের মধ্যে ওই মুহূর্তে উপস্থিত সকলের দিকে একবার দৃষ্টিটা বুলিয়ে নিয়ে সর্বশেষে দৃষ্টিপাত করল শকুন্তলা কিরিটির মুখের উপরে নিঃশব্দে। বসুন মিস চৌধুরী, আমি আপনাকে ডেকে পাঠিয়েছিলাম, বসুন। শকুন্তলা আবার ঘরের মধ্যে উপস্থিত সকলের মুখের দিকে তাকিয়ে উপবেশন করল একটা চেয়ারে। শকুন্তলার মুখের দিকে চেয়ে মনে হলো যেন প্রচন্ড ঝড় বয়ে গিয়েছে ওর উপর দিয়ে। সমস্ত মুখে একটা দুঃসহ ক্লান্তি ও বিষণ্ণতার সুস্পষ্ট প্রকাশ। চোখের কোলে কালি, মাথার চুল বিস্রস্ত। পরে অবশ্যই শিবেনবাবুর মুখেই শুনেছিলাম। তিনি যখন শকুন্তলার ঘরে গিয়ে প্রবেশ করেন, দেখেন সে আলো জেলে ঘরের মধ্যে একটা চেয়ারে স্তব্ধ হয়ে বসেছিল। এই ঘরের মধ্যেই মাত্র কয়েকদিন আগে এক সন্ধ্যা রাত্রে অধ্যাপক বিমলবাবু নিহত হয়েছেন নিষ্ঠুরভাবে। কিরিটি বলতে লাগলো, এবং যিনি বা যারা তাকে হত্যা করেছেন, তিনি বা তারা যে কত বড় একটা ভুলের বশবর্তী হয়ে তাকে সেদিন হত্যা করেছিলেন, সর্বাগ্রে আমি সেই কথাটাই বলবো। ভুল? শিবেনবাবু প্রশ্ন করেন। হ্যাঁ, ভুল। বলতে পারেন ট্র্যাজেডি অফ এরর্সও ব্যাপারটাকে। কিরিটির শেষের কথায় যেন স্পষ্ট মনে হলো বিনায়ক সেন ঈষৎ চমকে কিরিটির মুখের দিকে তাকালেন। কিরিটির কিন্তু ব্যাপারটা দৃষ্টি এড়ায়নি। সে মৃদু হেসে বলে, হ্যাঁ মিস্টার সেন, যেগুলোর জন্য আপনি এত কাণ্ড করেছেন সেগুলো আসল বা রিয়াল জুয়েলস নয়, সিনথেটিক প্রোডাক্টস, কেমিক্যালে প্রস্তুত জুয়েলস। এবং আপনি জানেন না, বর্তমানে পুলিশের কর্তৃপক্ষের সেটা আর অগোচর নেই। ব্যাপারটা ধরে ফেলেছে এবং আজই সন্ধ্যায় তারা ইকোনমিক জুয়েলার্স রেড করে মাল সমেত রাঘব সরকারকে অ্যারেস্ট করেছে। খুব সম্ভবত এতক্ষণে হি ইজ আন্ডার পুলিশ কাস্টাডি। আর তা যদি নাও হয়ে থাকে এখনো, অন্তত কালকের সংবাদপত্রে দেখবে নিউজটা প্রকাশ হয়েছে। শিবেন সোমী প্রথমে কথা বললেন। রাঘব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে মিস্টার রায়? কিন্তু আমি তো... না, আপনি জানেন না। আপনি কেন, একমাত্র এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি মিস্টার সিনহা ও আমি ছাড়া এখনো কেউই ব্যাপারটা জানে না। আমারই ইচ্ছাক্রমে ব্যাপারটা গোপন রাখা হয়েছে, এবং গোপন রাখা হয়েছিল রঞ্জনবাবু ও বিনয়বাবুর জন্যই। যাকগে সে কথা, আমি এবারে আমার আসল কাহিনীতেই আসি। কিরিটি বলতে লাগলো, হত্যার পশ্চাতে কোনো একটি বিশেষ কার্যকারণ বা উদ্দেশ্য না থাকলে কখনোই হত্যা সংঘটিত হয় না। অধ্যাপক বিমলবাবুর হত্যার পশ্চাতে তেমনি একটি বিশেষ কারণ ছিল, এবং বলতে আমার দ্বিধা নেই, যার মূলে, অর্থাৎ এও বলা যেতে পারে ওই হত্যার বীজ একদিন অধ্যাপক নিজেই বা নিজ হাতেই রোপণ করেছিলেন। অবশ্যই সেটা তার জ্ঞাতে নয়, অজ্ঞাতেই। কিরকম? প্রশ্ন করেন শিবেনবাবু কিরিটিকে। কিরিটি বলে, কোথায় কিভাবে সঠিক বলতে পারি না, তবে এটা ঠিক যে রাঘব সরকার ও অধ্যাপক বিমল চৌধুরীর মধ্যে একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। কারণ পদার্থবিজ্ঞানের অধ্যাপক বিমল চৌধুরীকে দিয়ে রাঘব সরকার ওইসব সিনথেটিক জহরত তৈরি করাতেন তার নিজস্ব ল্যাবরেটরিতে। প্রথমটায় হয়তো অধ্যাপক ব্যাপারটা উপলব্ধি করতে পারেননি, কিন্তু যখন পারলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। নিজের অজ্ঞাতেই নিজের জালে তখন তিনি জড়িয়ে পড়েছেন। সে জালের বাঁধন ছিঁড়ে তখন তার আর বের হয়ে আসার কোনো রাস্তাই নেই। জগতের কাছে তার সম্মান ও পরিচয়টাই তার মুখ বন্ধ করে রেখেছিল, আর তারই পূর্ণ সুযোগ নিল শয়তান রাঘব সরকার। রাঘব সরকারের কনফেশন থেকেই অবশ্যই এ কথাগুলো আমি বলছি। যাই হোক, সে তো নাটকের প্রথম দৃশ্য। একটু থেমে কিরিটি আবার বলতে লাগলো, এবারে নাটকের দ্বিতীয় দৃশ্যে আসা যাক। বড়লোকের স্পয়েলড চাইল্ড আমাদের রঞ্জনবাবু।
ইতিমধ্যে সর্বস্ব হারিয়ে মালয় থেকে এসে হাজির হলেন এখানে তার মামার আশ্রয়ে। রঞ্জনবাবুর ইচ্ছা ছিল তার মামার ঘাড় ভেঙে আবার ব্যবসার নাম করে কিছুদিন মজা লুটবেন, কিন্তু দুর্ভাগ্য তার, অধ্যাপকের নিজের ওই ভাগ্নেটিকে চিনতে দেরি হয়নি। ফলে তিনি রঞ্জনের প্রস্তাবে সম্মত হতে পারেননি এবং অবশ্যম্ভাবী যা তাই ঘটে এক্ষেত্রেও। অতঃপর মামা ভাগ্নের মধ্যে মন কষাকষি শুরু হলো। ইতিমধ্যে আরেকটি ব্যাপার এ বাড়িতে ঘটেছিল। শয়তান রাঘব সরকারের নজর পড়েছিল শকুন্তলা দেবীর ওপরে। অধ্যাপক নিশ্চয়ই রাঘব সরকারের প্রস্তাবে চমকে উঠেছিলেন, এবং যদিচ রাঘব সরকারের প্রতি অধ্যাপক কোনোদিনই বিশেষ প্রসন্ন ছিলেন না, যেটা শকুন্তলা দেবীর জবানবন্দি থেকেই আমরা জানতে পারি। অধ্যাপকের পক্ষে তথাপি সরাসরি রাঘব সরকারের প্রস্তাবটা নাকচ করা সম্ভবপর হয়নি হয়তো। অবশ্যই এটা আমার অনুমান। অন্যথায় রাঘব সরকার অধ্যাপককে বিপদে ফেলতে পারে তার সঙ্গে তার গোপন যোগাযোগের কথাটা, অর্থাৎ ওই সিনথেটিক হীরার ব্যবসার কথাটা প্রকাশ করে দিয়ে। বেচারি অধ্যাপকের সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছিল। মানে রাঘব সরকারের প্রস্তাবটা যেমন ফেলতে পারছিলেন না মন থেকে, তেমনি তার অশেষ স্নেহের পাত্রী শকুন্তলা দেবীকেও সব জেনে শুনে ওই শয়তান রাঘবের হাতে তুলে দিতে পারছিলেন না। এদিকে শকুন্তলা দেবীর অবস্থাটাও সংকটজনক হয়ে ওঠে। তার পক্ষেও যেমন অধ্যাপকের দিকটা অবহেলা করা সম্ভবপর ছিল না, তেমনি দুষ্মন্তকে অস্বীকার করাটা সম্ভবপর ছিল না। তাই না শকুন্তলা দেবী? হ্যাঁ, শকুন্তলা মৃদু কণ্ঠে এতক্ষণে কথা বললে। রাঘব সরকার কাকাকে আলটিমেটাম দিয়েছিল এই মাসের 15 তারিখের মধ্যেই, অর্থাৎ কাকার জন্মতিথি উৎসবের 10 দিনের মধ্যেই বিবাহের ব্যাপারটা চুকিয়ে না দিলে কাকার পক্ষে ভালো হবে না। আর তাই আপনি ভয় পেয়ে আমার কাছে ছুটে গিয়েছিলেন, তাই নাকি? হ্যাঁ, আমার আর অন্য উপায় ছিল না, তা বুঝতে পারছি। কারণ সিনথেটিক হীরার ব্যাপারটাও আপনি কোনো ক্রমে জেনেছিলেন, ঠিক কিনা শকুন্তলা দেবী? প্রশ্নটা করে কিরিটি শকুন্তলার মুখের দিকে তাকালো। হ্যাঁ, আপনি জানতেন। হ্যাঁ, শুধু আপনি কেন, আরও দুজন ইদানিং ব্যাপারটা কিছুদিন ধরে জানতে পেরেছিলেন মিস চৌধুরী। আরও দুজন? শকুন্তলা প্রশ্নটা করে কিরিটির মুখের দিকে তাকালো। হ্যাঁ, আরও দুজন, মিস্টার সেন আর ওই রঞ্জনবাবু। আর তাইতেই তো গোলমালটা বিশ্রীভাবে সহসা পাকিয়ে উঠল। কিরিটি বলতে বলতে আবার একটু থামল। ঘরের মধ্যে সবকটি প্রাণী যেন অখণ্ড মনোযোগের সঙ্গে কিরিটি বর্ণিত কাহিনী শুনছিল। কিরিটি বলতে লাগলো, সেই কথাতেই এবার আসছে, অর্থাৎ বর্তমান নাটকের তৃতীয় দৃশ্যে। ব্যাপারটা অবশ্যই রঞ্জনবাবুই প্রথমে জানতে পারেন, কারণ তিনি এ বাড়িতে আসা অবধি অধ্যাপকের পাশের ঘরটিতেই স্থান নিয়েছিলেন। রাঘব সরকার মধ্যে মধ্যে রাত্রের দিকে অধ্যাপকের সঙ্গে দেখা করতে আসতো এবং অধ্যাপকের ঘরের মধ্যে বসেই তাদের মধ্যে আলোচনা হতো। কোনো একদিন সেই রকম কোনো আলোচনায় রাঘব ও অধ্যাপকের মধ্যে তার কানে হয়তো যায় এবং ব্যাপারটা তিনি জানতে পারেন। যাই হোক, ইতিমধ্যে আমার ধারণা একটি ঘটনা ঘটে। বিনায়ক সেনের নিতান্ত সঙ্গীন অবস্থা চলছিল। চারিদিকে ধার দেনা, অনন্য পায়ে তিনি হয়তো রাঘব সরকারের কাছে গিয়ে কিছু অর্থের জন্য বলেন, যার ফলে মাত্র মাস 2 আগে সংবাদপত্রে একটা বিজ্ঞাপন আমার নজরে পড়েছিল। স্বাগতা পিকচার্সের নবতম চিত্রার্ঘ জুয়েলার শ্রী রাঘব সরকারের প্রযোজনায় অভিজ্ঞান শকুন্তলম। হ্যাঁ, ওই অভিজ্ঞান শকুন্তলমের বিজ্ঞপ্তিটি আমার চোখ খুলে দেয়, যার ফলে আমি বুঝতে পারি রাঘব সরকার বিনায়ক সেনের সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু রাঘব সরকারের মতো ঝানু লোক এত সহজে অনিশ্চিত ফিল্ম বিজনেসের কবলিত হবে সম্ভব তো নয়। কথাটা মনে মনে পর্যালোচনা করতে গিয়েই একটা সম্ভাবনা আমার মনের মধ্যে উঁকি দেয়। নিশ্চয়ই ওই যোগাযোগের স্বীকৃতির মধ্যে কোনো কার্যকারণ আছে। পরে ভেবে মনে হয়েছে সেটা ওই শকুন্তলা দেবী। রাঘব সরকার নিশ্চয়ই মিস্টার সেনের প্রস্তাবে রাজি হয়েছিলেন। বিনায়কবাবু অধ্যাপকের বাল্য বন্ধু এবং বিশেষ প্রীতি আছে দুজনের মধ্যে। অতএব বিনায়ক সেন চেষ্টা করলে এই বিবাহ ঘটাতে পারেন, এই আশাতেই বিবাহ ঘটাবার চুক্তিতে। কি মিস্টার সেন, তাই নয়? প্রশ্নটা করে কিরিটি তাকালো বিনায়ক সেনের দিকে। বিনায়ক সেন কোনো জবাব দিলেন না, মাথা নিচু করেই রইলেন নিঃশব্দে। বুঝতে পেরেছি, আমার অনুমান মিথ্যে নয় মিস্টার সেন। আপনার ও রাঘব সরকারের পরস্পরের মধ্যে ওই চুক্তি হয়েছিল। যাক, কিন্তু দুর্ভাগ্য বিনয়বাবু জানতেন না যে সিনথেটিক হীরার ব্যাপারে ইতিমধ্যেই তার বাল্য বন্ধু অধ্যাপক বিমলবাবুকে রাঘব সরকারের কুক্ষিগত হতে হয়েছিল। সেটা বোধহয় জানতে পারেন সর্বপ্রথম রঞ্জনবাবুর মুখেই। রঞ্জনবাবু সম্পর্কে আরও কিছু আমার বক্তব্য আছে। রঞ্জনবাবু
বিনায়কবাবু ফিল্মের বিজনেস করেন জেনে তার কাছে গিয়েছিলেন হয়তো কোনো এক সময় কাজের জন্য, কিন্তু বিনায়কবাবু হয়তো তাকে পাত্তা দেননি এবং ওই সময় হীরার ব্যাপারটা তার গোচরীভূত হওয়ায় আবার হয়তো তিনি বিনায়কের কাছে যান এবং বিনায়ক এবারে আর রঞ্জনবাবুকে প্রত্যাখ্যান জানাতে পারেননি। তার সঙ্গে হাতে হাত মেলান। কি মিস্টার সেন, আমার অনুমান কি মিথ্যা? পূর্ববৎ বিনায়ক সেন চুপ করে রইলেন। কিরিটি আবার বলতে লাগলো, মিথ্যা নয়, আমি জানি। যাই হোক, এবারে বিনায়ক ও রাঘব সরকারের পক্ষ থেকে বেচারি অধ্যাপককে চাপ দিতে শুরু করলেন, অথচ তিনি তখনও জানতেন না শকুন্তলার সত্য পরিচয়টা। অবশ্যই জানলেও যে ইনি পিছাপাও হতেন আমার মনে হয় না। ব্যাপারটা তাহলে শেষ পর্যন্ত কিভাবে জটিল হয়ে উঠল আপনারা ভেবে দেখুন। এবং সব জটিলতার মূলে ওই শকুন্তলা দেবীর প্রতি শয়তান রাঘবের সেন দৃষ্টি। হ্যাঁ শকুন্তলা দেবী, আপনি এই নাটকের মূল। যে নাটক গত কিছুদিন ধরে এই বাড়িতে আপনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে এবং যার চরম ক্লাইম্যাক্সে অধ্যাপকের শোচনীয় মৃত্যু হল। আমি? অস্ফুট কণ্ঠে বলল শকুন্তলা। হ্যাঁ আপনি, কিন্তু সে কাহিনীরও পশ্চাতে রয়েছে আপনাকে কেন্দ্র করে আর এক কাহিনী। আর এক কাহিনী? হ্যাঁ, কিন্তু সে কাহিনীর বিবৃতির আজ আর আপনার কাছে কোনো প্রয়োজন নেই। কিরিটি বাবু, কি যেন বলবার চেষ্টা করে শকুন্তলা, কিন্তু শকুন্তলাকে থামিয়ে দিয়েই কিরিটি বলে, ব্যস্ত হবেন না শকুন্তলা দেবী, হয়তো সে কাহিনী একদিন আপনা হতেই আপনার কাছে প্রকাশ হয়ে যাবে। কিন্তু যাক সে কথা, মিস্টার সেন ও রঞ্জনবাবুর কথা আমি বলছিলাম, সেই কথাই শেষ করি। একটু আগে যে কাহিনীর ইঙ্গিত মাত্র আমি দিলাম, সম্ভবত সেটা রঞ্জনবাবু জেনেছিলেন কোনো এক সময় অধ্যাপকের পাশের ঘরেই থাকার দরুন, অধ্যাপক ও বিনায়কবাবুর মধ্যে আলোচনা প্রসঙ্গে, অথবা অধ্যাপক ও সরমা দেবীর মধ্যে আলোচনা প্রসঙ্গে, এবং যার ফলে নাটকের গতি আবার মোড় নিল। অর্থাৎ রঞ্জনবাবু বিনায়কবাবুকে সাহায্যই নয়, ওই সুযোগে নিজের ভবিষ্যৎটাকে নতুন করে গড়ে তোলবারও আবার স্বপ্ন দেখতে লাগলেন। আর সেই সঙ্গে নাটকের শেষ দৃশ্য ঘনিয়ে আসতে লাগলো। অধ্যাপক, বিনায়কবাবু, রাঘব সরকার ও রঞ্জন বোসকে নিয়ে নাটক ঘনীভূত হয়ে উঠল। চারজন লোকের পরস্পরের বিচিত্র স্বার্থে লাগলো সংঘর্ষ, যে স্বার্থের কথা আমি এইমাত্র আপনাদের বললাম। যদি ভেবে দেখেন আপনারা তো দেখতে পাবেন ওদের মধ্যে একজনের, অর্থাৎ অধ্যাপক বিমল চৌধুরীর সামাজিক প্রতিষ্ঠা ও সম্মান এবং রাঘব সরকারের শকুন্তলা লাভ ব্যতীত অন্য দুইজনের স্বার্থ ছিল অর্থ। এবং ঠিক সেই সময় ঘটল আরেকটি বিচিত্র ব্যাপার। নাটকের ওই সঙ্গীন মুহূর্তেই ওই বিচিত্র ব্যাপারটি ঘটল। বলতে বলতে কিরিটি থামলো যেন হঠাৎ। তার মুখের দিকে তাকিয়ে এই মুহূর্তে আমার মনে হলো কিরিটি যেন রীতিমতো এক সংশয়ে পড়েছে। অতঃপর কাহিনীর শেষাংশ সে উদ্ঘাটিত করবে কি করবে না এবং কেন যে তার ওই দ্বিধা, তাও আমি বুঝতে পারছিলাম। সরমার কথা ভেবেই সে হঠাৎ চুপ করে গেল। কিরিটি মনে মনে কি ভাবলো সেই জানে, তবে মনে হলো তার মুখের দিকে তাকিয়ে অতঃপর বাকিটুকু সে বলবে বলেই মনে মনে স্থির করেছে। এবং আমার অনুমান যে মিথ্যা নয় পর মুহূর্তেই বুঝলাম। সে বলতে শুরু করলো পুনরায়। বুদ্ধিমতী সরমা ব্যাপারটা জানতে পেরেছিল ইতিমধ্যে, কিন্তু দুর্ভাগ্য সে অধ্যাপককে ভুল বুঝেছিল। সে ভেবেছিল বুঝি ইচ্ছা করেই অধ্যাপক নিজের স্বার্থের জন্য শকুন্তলাকে রাঘব সরকারের হাতে তুলে দিচ্ছেন। এবং শুধু যে সরমাই ভুল বুঝেছিল অধ্যাপককে তাই নয়, বিনায়ক বাবুও ভুল বুঝেছিলেন তার বাল্যবন্ধু অধ্যাপক বিমল বাবুকে। তিনি অর্থাৎ মিস্টার সেন ভেবেছিলেন। এই পর্যন্ত বলেই কিরিটি আবার থামল এবং হঠাৎ শকুন্তলার দিকে ফিরে তাকিয়ে বলল, মিস চৌধুরী, যদি কিছু মনে না করেন তো বড্ড পিপাসা পেয়েছে একটা না বুকে বুকে, যদি একটু চায়ের ব্যবস্থা করতেন। শকুন্তলা তাকালো কিরিটির মুখের দিকে। কিরিটি ব্যাপারটা বুঝতে পেরেই বোধহয় মৃদু হাস্য সহকারে বলে, না, আপনি না ফিরে আসা পর্যন্ত আমি চুপ করেই আছি, তবে একটু তাড়াতাড়ি করবেন। মনে হলো একান্ত যেন অনিচ্ছার সঙ্গেই শকুন্তলা দেবী ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিটি যেন কান পেতেই ছিল। শকুন্তলার পায়ের শব্দটা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিরিটি ইঙ্গিতে দরজাটা ভেজিয়ে দেওয়ার জন্য বলল। আমি এগিয়ে গিয়ে দরজাটা ভেজিয়ে দিলাম। শিবেনবাবু, উনি ফিরে আসবার আগেই আমাকে শেষ করতে হবে। আই মাস্ট ফিনিশ ইট বিফোর সি কামস ব্যাক। হ্যাঁ, বলছিলাম বিনায়কবাবু তাঁর বাল্যবন্ধু
অধ্যাপককে ভুল বুঝেছিলেন। তিনি ভেবেছিলেন বিনায়কবাবুর পীড়াপিড়ির হাত থেকে শকুন্তলার রাঘবের সঙ্গে বিবাহের ব্যাপারে নিষ্কৃতি পাওয়ার জন্যই হয়তো শকুন্তলার সত্যিকারের জন্মবৃত্তান্তটা খুলে বলবেন। রাঘব তাহলে জেনে শুনে সমাজের জন্ম পরিচয়হীন এক মেয়েকে নিশ্চয়ই বিবাহ করবে না, এবং তার ফলে এক ঢিলে দুই পাখি মারা হবে। রাঘবের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এবং শকুন্তলাকেও দুঃখ দেওয়া হবে না। কিন্তু বিনায়কবাবু বুঝতে পারেননি অধ্যাপকের পক্ষে ওই কাজ কখনোই সম্ভবপর ছিল না। সহসা ওই সময় এতক্ষণে বিনায়ক সেন কথা বলে উঠলেন। ছিল, ইউ ডোন্ট নো হিম। মিস্টার সেন, হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড ইনফ্যাক্ট হি থ্রেটেন্ড মি, আমাকে সে শাসিয়েছিল। তবুও আমি বলবো তিনি তা করতেন না। করতেন, আর তা করতেন বলেই দেয়ার ওয়াজ নো আদার অল্টারনেটিভ। মিস্টার সেন, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আই কিল্ড হিম, আমি তাকে হত্যা করেছি। ইয়েস, আমি স্বীকার করছি, আমি তাকে হত্যা করেছি। আমি জানতাম মিস্টার সেন, আমি জানতে পেরেছিলাম পরের দিনই ব্যাপারটা টেলিফোন অফিসে এনকোয়ারি করে। আপনার বাড়ি থেকেই সে রাত্রে আপনার পূর্ব নির্দেশ মতোই এখানে ফোন কল এসেছিল, এবং আপনার ও রঞ্জনবাবুর পূর্ব প্ল্যান মতো সেই ফোন আসা মাত্রই রঞ্জনবাবু ফোনটা অধ্যাপকের ঘরে নিয়ে গিয়ে রেখে তাকে সংবাদ দেন, তাই না রঞ্জনবাবু? মৃদু কণ্ঠে রঞ্জন বললে। তারপর কিরিটি বলতে লাগলো, বেচারি যখন ঘরে ঢুকে নিশ্চিন্তে ফোন তুলে নিয়েছেন, বিনায়কবাবু রঞ্জনবাবুর ঘর থেকে দুই ঘরের মধ্যবর্তী দরজাপথে এসে পশ্চাৎ থেকে অতর্কিতে ক্লোরোফর্ম নিয়ে আক্রমণ করেন অধ্যাপককে, এবং অজ্ঞান করে ফের ডিজিটালিন সম্ভবত হাই ডোজে ইনজেক্ট করে অধ্যাপককে হত্যা করা হয়, তাই নাকি? রঞ্জনী আবার মৃদু কণ্ঠে বলে, হ্যাঁ। দেখুন, দুর্ভাগ্য আপনার রঞ্জনবাবু ও বিনায়কবাবু। আপনারা ভেবেছিলেন কেউ সে কথা জানতে পারবে না, কিন্তু তা তো হলো না। আপনারাই রেখে গিয়েছিলেন হত্যার নিদর্শন পশ্চাতে। নিদর্শন? শিবেন সোম প্রশ্ন করলেন। হ্যাঁ, প্রথমত ফোন কল, দ্বিতীয়ত ফোনটাকে ঘরে নিয়ে গিয়ে, তৃতীয়ত ক্লোরোফর্মের ভেজা টাওয়েলটা বাথরুমে ফেলে রেখে গিয়ে, চতুর্থ ক্লোরোফর্মের গন্ধ ঢাকবার জন্য ট্যাপ খুলে বাথরুমে হাত ধুয়েও ট্যাপটা তাড়াতাড়িতে বন্ধ করতে ভুলে গিয়ে, এবং পঞ্চম, সেই রাত্রেই ওই ঘরটা পুলিশ বন্ধ করে চলে যাওয়ার পর আবার রঞ্জনবাবু আপনি বিনায়কবাবুর পরামর্শে তালা ভেঙে ঘরে ঢুকে অধ্যাপকের বসবার চেয়ারটা ভেঙে। কিন্তু আপনারা উনি চেয়ারটা ভাঙতে গেলেন কেন? শিবেন সোম প্রশ্ন করেন। হীরার জন্য। কি বললেন? হীরার জন্য? হ্যাঁ, ল্যাবরেটরি থেকে এনে সিনথেটিক হীরাগুলো অধ্যাপক ওই চেয়ারের পায়ার গুপ্ত কোটরেই লুকিয়ে রাখতেন। বিনায়কবাবুর পরামর্শেই তিনি ওইভাবে হীরাগুলো লুকিয়ে রেখেছিলেন। অবশ্যই বিনায়কবাবু তখন মরিয়া হয়ে উঠেছেন। রাঘব সরকারকে যদি সহজে কায়দা না করতে পারেন তো ওই হীরার সাহায্যেই কায়দা করবেন, এই বোধহয় ভেবেছিলেন, তাই নাকি বিনায়কবাবু? বলাই বাহুল্য বিনায়ক সেন কোনো কথার জবাব দিলেন না। বুঝতে পারছি অনুমান আমার মিথ্যা নয়, কিন্তু রঞ্জনবাবু, বিনায়কবাবু যেমন ভুল করেছেন তেমন আপনিও একটি মারাত্মক ভুল করেছেন। রঞ্জন সব প্রশ্ন দৃষ্টিতে যেন তাকালো কিরিটির মুখের দিকে। হ্যাঁ, ভুল আপনি ভেবেছিলেন অধ্যাপকের, অর্থাৎ আপনার মামার সঙ্গে মনোমালিন্য হওয়ায় শেষ পর্যন্ত হয়তো তিনি শকুন্তলা দেবীকে তার যাবতীয় সম্পত্তি ও টাকা করে লিখে দিয়ে যাবেন আপনাকে বঞ্চিত করে। না, ভুল করিনি, তিনি তাই আমাকে স্পষ্ট বলেছিলেন, কিন্তু তিনি তা করতেন না, আর করলেও তা আইনে টিকত না, কারণ শকুন্তলা দেবীর তো তার সম্পত্তির উপরে আইনত কোনো অধিকারই বর্তাত না। কি বলছেন? ঠিকই বলছি, শকুন্তলা তার কেউ নয়। কেউ নয়? না, চৌধুরী বাড়ির কেউ নয় সে। সহসা ওই সময় দরম করে ঘরের ভেজানো দরজা খুলে গেল এবং উদ্ভ্রান্তের মতোই শকুন্তলা ঘরে এসে ঢুকল। কি কি বললেন মিস্টার রায়? কেউটি চুপ। মিস্টার রায়, চুপ করে আছেন কেন? বলুন, তবে কে আমি, কেন এ বাড়িতে আমি? বলুন মিস্টার রায়, বলুন। তিনি দয়া করে এখানে আপনাকে স্থান দিয়েছিলেন। দয়া করে? হ্যাঁ, কিন্তু কেন? কেন তারে দয়া? যেহেতু তিনি ছিলেন সত্যিকার মহৎ ব্যক্তি। আপনি সনমা দেবী ও বিনায়কবাবুর সন্তান। কি কি বললেন? আমি আমি বাকি কথাগুলো আর শকুন্তলা উচ্চারণ করতে পারে না। জ্ঞান হারিয়ে ঘরের মেঝের উপর পড়ে গেল। কিরিটি তাড়াতাড়ি ছুটে গিয়ে তাকে মাটি থেকে তুলে নিল কোলের উপরে।
আরও ঘন্টা 2 পরে থানায় শিবেন সোমের অফিস ঘরে বসেছিলাম আমরা। শকুন্তলাকে রামচরণের জিম্মায় রেখে চলে এসেছি আমরা, রঞ্জন ও বিনায়কবাবুকে অ্যারেস্ট করে সঙ্গে নিয়ে। কিরিটি বলছিল, তাই আমি বলছিলাম শেষ পর্যন্ত অধ্যাপকের ব্যাপারটা ট্র্যাজেডি অফ এরর্সে পর্যবসিত হয়েছিল। কিন্তু আপনি বিনায়ক সেনকে সাসপেক্ট করলেন কি করে? সলমা জবানবন্দির পরই সে রাত্রে আমি বুঝতে পেরেছিলাম ওই সলমাকে কেন্দ্র করে কোনো একটি গোপন ইতিহাস আছে বিমলবাবুর হত্যার পশ্চাতে। তারপর অকুস্থলের জিওগ্রাফি। অধ্যাপকের পাশের ঘরেই রঞ্জনবাবু থাকতেন। তাতে করে মনে হয়েছিল তিনি, অর্থাৎ রঞ্জনবাবু হয়তো অনেক কিছুই জানেন বা জানতে পেরেছেন আড়ি পেতে। আরও রঞ্জনবাবুই অধ্যাপককে ফোনের সংবাদটা সরবরাহ করেছিলেন। স্বাভাবিকভাবে অবশ্যই তাতে করে রঞ্জনবাবুর উপরেই সন্দেহ পড়ার কথা। কিন্তু বাড়িতে অত লোকজনের উপস্থিতির মধ্যে রঞ্জনবাবুর একার পক্ষে অত বড় রিস্ক নেওয়া আদৌ সম্ভবপর ছিল না বলেই আমার মনে হয়েছিল আরও কেউ ওর পিছনে আছে। এবং কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আর কার পক্ষে ওই ব্যাপারে লিপ্ত থাকা সম্ভবপর ছিল ভেবেছি। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টটা পেয়ে গেলাম এবং ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ ডিজিটালিন জানতে পেরে ওই সন্দেহটা আমার দৃঢ় হয় যে রঞ্জনবাবুর সঙ্গে আরও কেউ আছে। কিন্তু কে সে, কার পক্ষে থাকা সম্ভব? এদিকে যেভাবে নিহত হয়েছিলেন অধ্যাপক, তাতে করে একটা সন্দেহ আমার প্রথম থেকেই মনের মধ্যে বদ্ধমূল হয়েছিল। যেই অধ্যাপককে হত্যা করুক না কেন, সে তার বিশেষ পরিচিত এবং পরিচয়ের ওই সুযোগটা নিয়েই সে অর্থাৎ হত্যাকারী আকস্মিক আঘাত হেনেছিল অধ্যাপককে। এখন প্রশ্ন, পরিচিতের মধ্যে সে রাত্রে ওই সময় অক্ষস্থানে কে কে উপস্থিত ছিল? দুষ্মন্ত, শকুন্তলা ও সরমাকে আমি আগেই সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছিলাম, কারণ দুষ্মন্ত ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না এবং পরে খবর নিয়েও জেনেছিলাম সত্যিই সে হত্যার সময়টা তার কলেজের রিসার্চ রুমে ব্যস্ত ছিল। এবং বাকি দুজনকে বাদ দিয়েছিলাম তারা নারী বলে। কোনো নারীর পক্ষে ওইভাবে হত্যা করা আদৌ সম্ভবপর ছিল না। তাহলে এখন বাকি থাকে 3 জন, বিনায়ক সেন, রাঘব সরকার ও রঞ্জন বোস। রঞ্জন বোস সম্পর্কে আগেই ভেবেছি, বাকি রইল বিনায়ক সেন। বিনায়ক সেন সম্পর্কে আমি অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানের ফলে দুটো ব্যাপার আমি জানতে পারি। প্রথম, তার বর্তমান আর্থিক অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। দ্বিতীয়, একদা 4th ইয়ার পর্যন্ত সে ডাক্তারি পড়েছিল। কাজে হত্যার কারণ ও উপায়ের দিক থেকে তারই ওপর গিয়ে আমার সন্দেহ পড়ে। আরও একটা ব্যাপার এর মধ্যে ছিল, সেটা হচ্ছে সরমার উপরে আমার সন্দেহ। আমার কেমন যেন প্রথম থেকে ধারণা হয়েছিল সরমা হত্যাকারী কে জানতে পেরেছিল, কিন্তু আশ্চর্য লেগেছিল আমার কথাটা ভেবে যে সরমা হত্যাকারী কে জানা সত্ত্বেও ব্যাপারটা গোপন করে গেল কেন। ভাবতে শুরু করি এবং ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হয় সরমার অতীতের সঙ্গে ওই বিনায়ক সেন জড়িত নয় তো, কারণ দীর্ঘদিন সরমা অধ্যাপকের গৃহে আছে এবং বিনায়ক অধ্যাপকের বাল্য বন্ধু। ঠিক সেই সংশয়ের মুহূর্তে শকুন্তলাকে আমি অ্যারেস্ট করবার জন্য, শিবেনবাবু আপনাকে বলি, সেদিন আপনাকে কোনো রিজন দিইনি, কিন্তু আজ বলছি, সরমা ও শকুন্তলার ফটো থেকে উভয়ের মধ্যে অদ্ভুত সৌসদৃশ্য দেখবার আগেই ওদের দুজনের মুখের বিশেষ তিলটি ও উভয়ের মুখের একই ধরনের গঠন আমার দৃষ্টিকে আকর্ষণ করেছিল। সেই কারণেই আমি ফটোর কথা বলেছিলাম এবং সেই সন্দেহের আমার নিরসনের জন্যই শকুন্তলাকে অ্যারেস্ট করতে বলেছিলাম। তীর ছুঁড়েছিলাম আমি সরমার প্রতি এবং আমার অনুমান যে মিথ্যা নয় তা প্রমাণ হয়ে গেল সেই রাত্রে, যে মুহূর্তে সরমা এসে আমার গৃহে উপস্থিত হলো শকুন্তলার অ্যারেস্টের পর। সে রাত্রে নিচে গিয়ে সরমাকে বিদায় দেবার সময় বিনায়ক সেনের প্রতি আমার সন্দেহের কথাটা বলাতেই সরমার মুখের দিকে তাকিয়ে তার মুখে যে পরিবর্তন দেখেছিলাম, আমার তাতে করে আর কোনো সন্দেহই রইল না যে শকুন্তলার বাপই ওই বিনায়ক সেন। তারপরে ব্যাপার তো আপনারা সকলে জানেনই। একটানা অনেকক্ষণ ধরে কথা বলে কিরিটি থামল। ধীরে ধীরে পকেট থেকে টোবাকো পাউচ ও পাইপটা বের করে পাইপে তামাক ভরে তাতে অগ্নিসংযোগ করলো কিরিটি এবং কয়েক সেকেন্ড ধূমপান করে বলল, শুধুমাত্র শকুন্তলাকে তার জন্মবৃত্তান্তের লজ্জা থেকে বাঁচাবার জন্যই সেদিন আমি সরে দাঁড়াতে চেয়েছিলাম শিবেনবাবু, কিন্তু নিয়তি বুঝি কেউ এড়াতে পারে না। এমনি করে শকুন্তলার কাছে শেষ পর্যন্ত সব প্রকাশ হয়ে পড়বেই বা কেন ঘটনাচক্রে? শিবেন সোম বললেন, সত্যি মেয়েটার জন্য দুঃখ হয়।
হ্যাঁ, দুঃখ হয় বই কি। আর হয়তো বাকি জীবনটা দুষ্মন্তর স্মৃতি বয়েই বেড়াতে হবে বেচারিকে অতঃপর। কেন এ কথা বলছেন কেন? বলছি ওই শকুন্তলার আঙুলের অভিজ্ঞানটির জন্য। অভিজ্ঞান? মনে পড়ছে না শকুন্তলার হাতের আংটিটা? সেটা তো রাঘব সরকারের দেওয়া। না, স্থির কণ্ঠে কিরিটি বললে। না মানে? প্রশ্ন করলাম এবারে আমি। তবে কার দেওয়া আংটি? দুষ্মন্তর। দুষ্মন্তর? কি করে জানলি? সরমা বলেছিল। তবে কি তবে? আংটি তো কাল হয়েছিল শেষ পর্যন্ত শকুন্তলার পক্ষে। কারণ সেই কথাটা, মানে বিনায়ক সেন আংটির ব্যাপারটা জানতে পারার দরুনই সে আরও হেস্টি স্টেপস নিয়েছিল। তাই বলছিলাম ওই অভিজ্ঞানটি হয়তো বাকি জীবনটা শকুন্তলার কাছে দুষ্মন্তর স্মৃতি হয়ে থাকবে। কিন্তু তা নাও তো হতে পারে, দুষ্মন্ত তাকে বিয়েও তো করতে পারে, বললাম আমি। না বন্ধু না, শকুন্তলার জন্মবৃত্তান্ত শোনার পরই দুষ্মন্তর প্রেম দেখো ঠিক শুকিয়ে যাবে। আর শুধু দুষ্মন্তর কথাই বা বলছি কেন, সামান্য কদিনের পরিচয়ে শকুন্তলাকে যতটুকু চিনেছি, শকুন্তলাই হয়তো দুষ্মন্ত জীবন থেকে সরে দাঁড়াবে। শেষের দিকে কিরিটির কণ্ঠস্বরটা যেন কেমন ব্যথায় বিষণ্ণ ও মিহমান মনে হলো। কিরিটি অন্যদিকে মুখ ফেরালো। স্তব্ধ কক্ষের মধ্যে যেন একটা নিঃশব্দ ব্যথার সুর করুণ কান্নার মতোই গুমড়ে গুমড়ে ফিরতে লাগলো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।